হ্যাঁ, কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যখন চলে, সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি করে না, ও ম্যাগনেট তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হয়, তার ভ্যালু কোন দিকে হয়, এই ডিটেলস গুলো আমরা অলরেডি পড়েছি। তার উপর বেস করে পড়েছি যে যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর চলে, তাহলে সে তার পাশে যদি কোনো একটা চার্জ রাখা থাকে, সেই চার্জটা কোন দিকে মুভ করে, সেই চার্জের মুভমেন্টের উপর ডিপেন্ড করে আমরা পড়েছি যে কোনো একটা, যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে থাকে, সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা কোন দিকে মুভ করে, মানে দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যেকার ফোর্স, এইরকম জিনিসগুলো পড়েছি। এখন আমাদের যে পার্টটা রয়েছে এর পরবর্তী, সেটা হলো ম্যাগনেটিক ম্যাটার, মানে ম্যাগনেট কিভাবে তৈরি হলো, ম্যাগনেটিক ম্যাটার, এবং সেই ম্যাগনেট মানে আবিষ্কার, ম্যাগনেট ম্যাটেরিয়াল কি জিনিস, কেন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা ম্যাগনেট কিভাবে তৈরি হয়, এই পার্টটা। আচ্ছা, এই পার্টটা পড়ার জন্য যেটা আমাদের সবচেয়ে আগে জরুরি, সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিকের ডাইপোলের ইয়েগুলো মনে আছে, ডাইপোলের প্রুফ গুলো, অ্যাক্সিয়াল পজিশনের প্রুফ, ইকুইটোরিয়াল পজিশনের প্রুফ, এগুলো মনে আছে? আচ্ছা, এইগুলো খুব লাগবে এখন। ব্যাপারটা হচ্ছে কেন এগুলো লাগবে এখনই বুঝতে পারবি। যদি আমরা ফোর্স আছে না, ফোর্স মানে ফোর্সের ক্লাসিফিকেশন করতে শুরু করি, যে ফোর্স ক রকমের, তো সেই ক্লাসিফিকেশন করতে গেলে দেখা যাবে যে ফোর্স হচ্ছে বেসিক্যালি দু রকমের। বুঝতে পেরেছিস? একটাকে বলা হচ্ছে প্রাইমারি ফোর্স, আরেকটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ফোর্স। প্রাইমারি ফোর্স আর সেকেন্ডারি ফোর্সের তফাৎ কি না, প্রাইমারি ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা তোর বডির কন্টেন্টের উপর ডিপেন্ড করে। বডির কন্টেন্ট মানে বডিতে কি কি ধরনের কন্টেন্ট আছে, যেমন চার্জ, মাস, এই ধরনের কন্টেন্টের উপর এটা ডিপেন্ড করে প্রাইমারি ফোর্স। ধরে নে আজকে যদি আমরা গ্র্যাভিটেশনের কথা ভাবি, তাহলে গ্র্যাভিটেশন কার জন্য হয়? গ্র্যাভিটেশন ফোর্সটা হয় হচ্ছে দুটো বডির মাসের জন্য। যদি মাস চেঞ্জ হয়ে যেত বা মাস যদি চেঞ্জ হয়, যদি মাস না থাকে, তাহলে অবভিয়াসলি গ্র্যাভিটেশন ফোর্সের কোনো প্রশ্ন আসে না। ঠিক সেরকম যদি দুটো বডির মধ্যে চার্জ থাকে, তবে সেখানে হয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যদি দুটো বডির মধ্যে চার্জ না থাকে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কোনো প্রশ্ন আসে না। তাহলে আমাকে বুঝতে হবে যে প্রাইমারি ফোর্স আর সেকেন্ডারি ফোর্স, এদের যে বেসিক ডিফারেন্স, সেই বেসিক ডিফারেন্স হচ্ছে এটা তৈরি হয় হচ্ছে কন্টেন্টের জন্য, বডির কন্টেন্টের জন্য। আর সেকেন্ডারি ফোর্স হচ্ছে বাই এজেন্ট, মানে আমি বাইরে থেকে যে ফোর্সটা দিই সেটাকে আমরা বলি সেকেন্ডারি ফোর্স। এবার প্রাইমারি ফোর্সের মধ্যেও আবার দুটো ভাগ আছে, সেকেন্ডারি ফোর্সও এরকম সিমিলার দুটো ভাগ আছে, কিন্তু সেকেন্ডারি ফোর্সের আমরা যাচ্ছি না। একটা হলো কন্ট্যাক্ট ফোর্স, একটা হলো নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স মানে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স বা এটসেট্রা কিছু আছে। আমার কথা কি শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে? শোনা যাচ্ছে, তবে একটু আস্তে শোনাচ্ছে। হ্যাঁ, আমিও খুব আস্তে শুনতে পাচ্ছিলাম, ওই জন্য আমি তখন ফ্যানটা আরো অফ করে দিলাম। আমার এই হেডফোনটা একটু প্রবলেমই করছে এবার। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে কন্ট্যাক্ট ফোর্স আর নন কন্ট্যাক্ট ফোর্স ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে একটা হলো কন্ট্যাক্ট ফোর্স, মানে হচ্ছে যেটা টাচ করে থাকবে প্রাইমারি ফোর্সের সাথে, সেটা হলো কন্ট্যাক্ট ফোর্স। আর এটা হলো নন কন্ট্যাক্ট ফোর্স, মানে যারা টাচ করে থাকবে না। নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কে কে পড়ে, মানে প্রাইমারি নন কন্ট্যাক্ট ফোর্স এর মধ্যে তিন ধরনের ফোর্স পড়ে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর একটা হলো এই এখন যেটা আমরা পড়তে চলেছি ম্যাগনেটিক ফোর্স। কোনো ম্যাগনেট যে ফোর্সে আরেকটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে, বা কোনো একটা ম্যাগনেটিক পোল যে ফোর্সে আরেকটা ম্যাগনেটিক পোলকে অ্যাট্রাক্ট করে, তাকে বলে ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স না, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে পড়ে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কন্ট্যাক্ট হলে তবে হবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। বুঝতে পেরেছিস তো? ইলেকট্রোম্যাগনেট এখানে হবে। আচ্ছা, এইবার
তাহলে গ্র্যাভিটেশন, ইলেকট্রোস্ট্যাটিক আর ম্যাগনেটিক ফোর্স এরা তিনজন একই ক্যারেক্টারের মধ্যে পড়ছে, মানে প্রাইমারি নন কন্ট্যাক্ট ফোর্স। এই প্রাইমারি নন কন্ট্যাক্ট ফোর্স হওয়ার জন্য এদের সবার ক্যারেক্টার সেম। এবং কিরকম ক্যারেক্টার সেম? না, এরা সবাই প্রোডাক্ট রুল মেনে চলে। প্রোডাক্ট রুল মানে ভেবে দেখ, ওর ক্ষেত্রে ফোর্স হচ্ছে কন্টেন্টের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে M1 M2, এর ক্ষেত্রে ফোর্স হচ্ছে চার্জের উপর, চার্জের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে Q1 Q2। আর ম্যাগনেটিক ফোর্সের তাহলে কিরকম হবে? ম্যাগনেটিক ফোর্সও ডিপেন্ড করবে QM1 ইন্টু QM2। এই QM1 QM2টা কি জিনিস? কোনো ম্যাগনেট যদি এরকম থাকে, তাহলে ম্যাগনেটের ধরে নে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এই নর্থ পোলে যেটা থাকে QM1 আর সাউথ পোলে যে পার্টটা থাকে এটা হচ্ছে QM2। আমরা মোটামুটি ভাবে এইটাকে ম্যাগনেটিকের পোল ধরি, পোল, এবং এই জিনিসটাকে বলা হয় পোল স্ট্রেংথ। বোঝা গেল ব্যাপারটা? হ্যালো, ক্লিয়ার তো? সবাই পুরো চুপ, সমষ্টি আজকে সবাই চুপ হয়ে রয়েছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রাজশ্রী, অঙ্কনা সব চুপ চুপ, কথা বলতে হবে একদম। হ্যাঁ স্যার, বোঝা পেরেছি। একদম। আচ্ছা, তাহলে প্রাইমারি নন কন্ট্যাক্ট ফোর্সের আমি প্রোডাক্ট রুল একটা পয়েন্ট পেলাম, যেটা প্রোডাক্ট রুল মেনে চলবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডারি, আচ্ছা এক মিনিট দাঁড়া, হ্যাঁ তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে এক নম্বর হচ্ছে এরা প্রোডাক্ট রুল মেনে চলে। নাম্বার দুই, এরা ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। ইনভার্স স্কোয়ার ল মানে F is inversely proportional to R square। ভেবে দেখ, এর ক্ষেত্রেও F is inversely proportional to R square, তাহলে এর ক্ষেত্রেও সিমিলার, F is inversely proportional to R square। এর ক্ষেত্রে ফর্মুলাটা হয় হচ্ছে F equals to F directly proportional to M1 M2 by R square। ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে হয় হচ্ছে F equal directly proportional to Q1 Q2 by R square। আর এর ক্ষেত্রে হয় হচ্ছে F directly proportional to QM1 QM2 by R square। তাহলে QM টা কি মাথায় থাকে জানো? এটা হচ্ছে পোল স্ট্রেংথ, তাই না? এটা হলো পোল স্ট্রেংথ। এবার এক একজনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট, এর ক্ষেত্রে কনস্ট্যান্ট ইউনিভার্সাল G, এর ক্ষেত্রে K মানে 1/4 পাই এপসাইলন নট, আর এর ক্ষেত্রে হচ্ছে মিউ নট বাই 4 পাই। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি পেলাম যে কোনো ম্যাগনেটের দুটো পোলের মধ্যেকার যে অ্যাট্রাকশন, এটা QM1, এটা যদি QM2 করি, তাহলে তার ফোর্স ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই QM1 ইন্টু QM2 বাই R স্কোয়ার। এই জায়গাটা একবার ভালো করে তুলে নে পয়েন্ট ওয়াইজ। স্যার, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাকে আপনি কন্ট্যাক্ট বলেছেন? ইলেকট্রনকে কন্ট্যাক্ট বলেছি। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কন্ট্যাক্ট ফোর্স হয়, মানে তুই যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেটা আছে না, ওটাকে যদি তুই কোনো ম্যাগনেট তৈরি করতে হয়,
তাহলে তোকে ওর কন্ট্যাক্টে রাখতে হবে, ওকে জড়াতে হবে। মনে কর যদি না জড়াস তাহলে ও ম্যাগনেট তৈরি হবে না। হ্যাঁ হ্যাঁ, যেমন সোলেনয়েড বা যেমন কোনো সলিনয়েড বা ভেক্টরয়েড, এরা উইদাউট কন্ট্যাক্ট হয় না, উইদাউট কন্ট্যাক্ট ফোর্স তৈরি হয় না। ধর আজকে গ্র্যাভিটেশনের ক্ষেত্রে সানের থেকে আর্থ তৈরি হলো ধরে নিলাম, তো সানের থেকে আর্থ তৈরি হয়ে ওর কিন্তু নিজস্ব একটা গ্র্যাভিটেশন ফিল্ড তৈরি হয়ে গেছে নিজে থেকে। ওটার জন্য কিন্তু ওকে মানে সানের কন্ট্যাক্টে থাকতে হচ্ছে এরকম নয়। কিন্তু ওই ক্ষেত্রে যেই মুহূর্তে তুই কন্ট্যাক্ট কাট করে দিবি ওই মুহূর্তে ও ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ক্ষমতাটা হারিয়ে ফেলবে। যদি একটা ছোট গ্যাপও রেখে দিস যেখানে কারেন্ট চলবে না, অমনি ম্যাগনেটিক ফিল্ড হারিয়ে যাবে। কারণ ওকে একটা ক্লোজ লুপে কন্ট্যাক্টে রাখতে হবে, তবেই একমাত্র হয়। এটা দরকার নেই, এটা আমার দরকার নেই, এটা জাস্ট আমি বলার জন্য বললাম। কিন্তু মেইন আমার জায়গাটা এটা, যে প্রাইমারি নন কন্ট্যাক্ট ফোর্স যারা যারা আছে তারা সব এক রুলস মেনে চলে, একই ধরনের রুলস মেনে চলে। তাহলে ওর ক্ষেত্রে আমি যা যা ভাবে ভেবেছিলাম, মানে গ্র্যাভিটেশনের যা যা রুলস ছিল সেইগুলো আমি ইলেকট্রোস্ট্যাটিকে এসে ইউজ করতে পেরেছি। আবার ঠিক ইলেকট্রোস্ট্যাটিকে যা যা করেছি সব এসে ম্যাগনেটিকে ইউজ করব। স্যার বল। স্যার বলছিলাম যে মানে ম্যাগনেটিক ফোর্সে যেটা লিখেছেন না, এফ প্রপোর্শনাল টু কিউ m1 কিউ m2, মানে এখানে কি কিউটা চার্জ আর m1 m2 মাস এরকম কোনো না ব্যাপার না আছে না না, না, পুরোটাই একটা কোয়ান্টিটি? কিউএম টোটালটাই একটা কোয়ান্টিটি যাকে বলে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। আচ্ছা ঠিক আছে। বোঝা গেল? এই হ্যাঁ হ্যাঁ কিউএম এটা টোটালটা একটা কোয়ান্টিটি, ওটা পোলে থাকে, ম্যাগনেটের পোলে, এবং ম্যাগনেটিক পোল স্ট্রেংথ বলে একে। বুঝা গেল? ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। আমরা তো ছোটবেলা থেকে এটা দেখেইছি। মনে কর যে ম্যাগনেটের শক্তি ম্যাগনেটের পোলে থাকে। আমরা যদি কোনো একটা ম্যাগনেটকে রেখে দিই ম্যাগনেটের চারিপাশে লোহার গুঁড়ো টুড়ো দিয়ে, তাহলে এর খেয়াল করে দেখবি ওটা কি হয়, ওটা কিন্তু পোলে গিয়ে মেনটা আটকায়, বাকি জায়গায় কিন্তু কমই আটকায়। এটা হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। চেঞ্জ হ্যাঁ করলাম, স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এইখানে আমি যদি দুটো জিনিসকে একসঙ্গে কম্পেয়ার করি, একবার ইলেকট্রোস্ট্যাটিকটাও রিভিশন হয়ে যাবে আর ওটাও রিভিশন হয়ে যাবে, মানে ম্যাগনেটটা পড়া হয়ে যাবে। কিছুদিন আগে ইলেকট্রোস্ট্যাটিকে এই জিনিসটা খুব ভালো করে পড়েছি। এখানে একটা +2, এখানে একটা -2, এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 2D। এই জিনিসটাকে কি বলে রে? আর 2R 2D, না হ্যাঁ না 2D 2D না, না, এই জিনিসটাকে কি বলে? ডাইপোল। ভেরি গুড, ডাইপোল। এটাকে বলে ডাইপোল। তাহলে এটা কিরকম ডাইপোল? এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল। আর যখন আমি একটা বার একবার একটু এর আগের পেজটা একবার দেখাবেন? এটা হ্যাঁ এটা তো জাস্ট আমি ফর্মুলাটা লিখেছি। হ্যাঁ স্যার বলছি একবার মানে ওই ফোর্সের যে ক্লাসিফিকেশনের Classification, আগে কি কিছু লিখেছিলেন না এর না না আগে? না 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 না, আগে কিছু লিখিনি। হ্যাঁ ঠিক আছে তাহলে। এটাই ফার্স্ট ক্লাসিফিকেশন, তারপরে এটা। এটা ছিল ডাইপোল, ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল। তাহলে এখানেও যদি একটা নর্থ পোল থাকে যেটা QM1, আর একটা সাউথ পোল থাকে যেটা QM2, তাহলে এটাও একটা ডাইপোল বলা যেতে পারে না? ভেবে দেখ, সেম তো, সেম এদের মধ্যেকার ডিস্টেন্স 2D। এখানে ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল P ইকুয়ালস টু ছিল Q ইন্টু 2D, আর এখানে বলবো আমরা ম্যাগনেটিক ডাইপোল QM ইন্টু 2D। বুঝতে পারলি? এক কনসেপ্ট। এবার আমরা এর অ্যাক্সিয়াল পজিশন বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম? না, এখান থেকে এরকম ডিস্টেন্স দূরে এরকম একটা পয়েন্ট নিয়েছিলাম, সেই পয়েন্টটা এখান থেকে এই অবধি পয়েন্টটাকে আমরা বলেছিলাম এক্স,
তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা ছিল হচ্ছে এক্স মাইনাস ডি, আর এই দূরের থেকে এটা ছিল এক্স প্লাস ডি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ফর পজিটিভ চার্জ, ওইটাকে আপনি নাম দিলেন ম্যাগনেটিক ডাইপোল। হ্যাঁ এটাকে বললাম ম্যাগনেটিক ডাইপোল, এটা ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল, এটা ম্যাগনেটিক ডাইপোল। বুঝতে পেরেছিস? পিটা হচ্ছে এখানে ভেক্টর, ডিটা ভেক্টর, এখানেও তাই পিটা ভেক্টর ডিটা ভেক্টর, কিউ ভেক্টর হয় না চার্জ। তাহলে অ্যাক্সিয়াল পজিশন কি ছিল মনে কর, আমি যদি ই পজিটিভের জন্য করেছিলাম 1/4πε0 কিউ বাই এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাহলে এখানেও সিমিলার ভাবে করব, এরকম নেও একটা পয়েন্ট, সেই পয়েন্টে আমাকে বার করতে দেবে, ধরেন এটা ও পয়েন্ট নিয়েছিলাম, এখানেও ও পয়েন্ট নিলাম, তাহলে এর মিডিল পজিশন থেকে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো এক্স, বাকি সব সেম, একদম হুবহু সেম লিখে যাব। তাহলে অ্যাক্সিয়ালের ডেরিভেশন করছি, তাহলে আমরা লিখবো কি ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কি দিয়ে ডিনোট করে, বি দিয়ে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ফর একটা পোল, কোন পোল, এটা তো আমাদের জানা নেই যে নর্থ পোল না সাউথ পোল। আচ্ছা, খেয়াল রাখতে হবে এরকম ভাবে যে আমি যখন এখানে কি রাখি, আমরা যেখানে ইলেকট্রিক ফিল্ড বার করি সেখানে আমরা মনে মনে ইউনিট পজিটিভ চার্জ রাখি, তেমন ঠিক এখানে আমরা কি করবো, এখানে একটা ইউনিট নর্থ পোল রাখবো। বোঝা গেল? তাহলে আমার মাথায় রাখতে হবে এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, এইভাবে ভাবতে হবে যে এটা হলো অ্যাট্রাকটিভ আর এটা হলো রিপালসিভ। ক্লিয়ার? এটা এ, এটা বি, এদিকে এটা এ ছিল, এটা বি ছিল, তাহলে এখান থেকে এইটা মানে পজিটিভ চার্জের জন্য এটা রিপালসিভ ছিল, এবং রিপালসিভ থাকার জন্য এটাকে আমরা বলেছিলাম হচ্ছে অ্যালং বিও। এখানেও তাই, এখানে একটু উল্টো হবে, কারণ এখানে আমি এইটাকে সাউথ নিয়েছি, এটাকে নর্থ নিয়েছি, এটাকে উল্টে দিই, তাহলে আর এই সমস্যাটা হবে না। এদিকে সাউথ নিয়ে নিলাম, এদিকে নর্থ নিয়ে নিলাম। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে μ0/4π কিউ বাই, কিউ না এটা কিউএম 2 বাই, এখানকার ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার অ্যালং বিও। আবার এটা নর্থ পোলের জন্য, এখানে ইলেকট্রিক ফিল্ড ফর নেগেটিভ চার্জ কি ছিল, 1/4πε0 কিউ বাই এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার অ্যালং, এটা অ্যাট্রাকশন করছিল, তাহলে অ্যালং ওয়ে। এটাও ছিলাম সাউথ পোলের জন্য কি হবে, অ্যাট্রাকশন হবে 4π QM1 বাই এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার অ্যালং ওয়ে। কারো সমস্যা আছে? ভেবে দেখ, একদম সিমিলার, জাস্ট দুদিন আগে যেটা করেছিস সেটাকেই আমি ট্যালি করে 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 এগোলাম। এই জন্যই করে এগোলাম যাতে ওটাও রিভিশন হয়ে যায়, ডাইপোলটা রিভিশন হয়ে যাবে, প্লাস আমি এটা বুঝে যাব একই জিনিস। তাহলে এর ক্ষেত্রেও একটা এরকম একটা রিপালশন, একটা হলো অ্যাট্রাকশন, এর ক্ষেত্রেও একটা রিপালশন একটা অ্যাট্রাকশন, দুটো থাকলে ই টোটাল বা ই নেট কি করতে হয়, দুটোকে মাইনাস করতে হয়, 1/4πε0 কিউ কমন নিয়ে নিলাম, এদিকে করেছিলাম 1/x মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস 1/x প্লাস ডি তার হোল স্কোয়ার। এখানেও সেম, বি টোটাল, এখানে কি হবে μ0/4π, জাস্ট এই কনস্ট্যান্টটা আলাদা, বাকি সব সেম, 1/x মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস 1/x প্লাস ডি তার হোল স্কোয়ার। তাহলে q/4πε0, এখানে এটা এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এদিকে আবার হয়ে গেল হচ্ছে উপরে 4xd, তার ফর্মুলা পড়ে গেল। স্যার একটা কথা, একটা তো তফাৎ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ইউনিট এরকম পজিটিভ টেস্ট যদিও বা আনা সম্ভব, কিন্তু এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট নর্থ পোল তো আনা সম্ভব না। হ্যাঁ, আনা সম্ভব, তোকে ভাবতে হবে ও উল্টো দিক, মানে স্ক্রিনের ভেতরে ঢুকে আছে নর্থ পোলটা। মানে কিরকম, আমি একটু ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবি। ধরে নে এই যে এটাকে আমরা টপ ভিউতে দেখছিলাম, ঠিক আছে, এখানে ম্যাগনেট একটা এরকম প্লেটের উপর এটাকে রাখা আছে। আমি একটু পরের পাতায় যাচ্ছি, এই শোনকের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই সবাই, কারণ যদি কোশ্চেনটা থাকে। ধরেন এটা টেবিল, তাহলে টেবিলের উপরে এরকম একটা ইয়ে রেখেছি, আর এইখানে একটা পোল রয়েছে নর্থ পোল। এবার তুই বলছিস এই নর্থ পোলটা কিভাবে আছে স্যার, এই নর্থ পোলটা আছে হচ্ছে এই টেবিলটাকে যদি সাইড থেকে দেখিস,
ধরে নে তুই এই টেবিলটাকে এখন এরকম সাইড থেকে দেখছিস, তাহলে টেবিলের উপর ম্যাগনেটটা এরকম রাখা আছে আর একটা ম্যাগনেটের নিডল এইভাবে রাখা আছে, বুঝতে পারলি? যার এটা হলো নর্থ পোল আর এটা হলো সাউথ পোল। কিন্তু তাহলে নিরিবিলি মানে খুব বড় হতে হবে, সাউথ পোল থেকে অনেকটাই দূরে থাকতে হবে, কারণ টেবিলের না, তলা আমার- থেকে তো অনেক সময় হ্যাঁ তুই হয়েছে যাক না, টেবিলে দূরে যাক না, কিন্তু টেবিলের দূরের এই পয়েন্টটা তো অ্যাক্সিয়াল পয়েন্ট না, আমি তো অ্যাক্সিয়াল পয়েন্টটাকে নিয়ে ভাববো, তাই না? টেবিলের দূরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা তো এইরকম একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, কথাটা হ্যাঁ। বুঝতে পারলি? তাহলে হ্যাঁ। এই ক্ষেত্রে তো আমাকে তাহলে আবার সেই বি কস থিটা বি সাইন থিটা করতে হবে, আমি তো সেগুলো করছি না, আমি তো শুধুমাত্র এই ফোর্সটাকে নিয়ে ভাবছি, হরাইজন্টাল ফোর্সটা। আচ্ছা, বোঝা গেল কথাটা? এইটাকে তো আমি কাউন্টার ব্যালেন্স করার চেষ্টাই করছি না, এবং আমি যেহেতু এইটাকে এই টেবিলের উপর রিজিড হিসেবে আটকে দিয়েছি, ও কোথাও মুভই করবে না, ভেবে দেখ, ও শুধু ফোর্সটা এক্সার্ট করবে, ওকে শুধু নড়ানোর চেষ্টা করবে, কিন্তু স্যার বাট নড়বে কিন্তু। ম্যাগনেটের সঙ্গে কন্ট্যাক্টে আসলে মানে কোনো ডিফ্লেকশন হবে না নিডলটা? কি করে রিফ্লেকশন হবে? আমি তো এখানে আটকে রেখেছি টেবিলের সাথে, এটাকে ও আচ্ছা। রিফ্লেকশন তো হতো। এই জিনিসটাই ধরে রাখ, যদি আমি কোনো একটা জলের মধ্যে ব্যাপারটাকে রাখতাম, করে একটা এরকম কর্ক নিতাম, কর্ক, এগুলো বিভিন্ন এক্সপেরিমেন্ট, আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট বলছি, কর্কের মধ্যে একটা এরকম ম্যাগনেটিক নিডল এরকম টুবি এরকম আটকে দিতাম, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এই এই আচ্ছা। পথটা একটা নর্থ পোল হয়ে যেত, এবং সেটা কিরকম নর্থ পোল? হুম। ফ্লোটিং নর্থ পোল। এটা একটা জলের বালতি আছে, জলের বালতির মধ্যে এরকম ভাবে রাখা আছে, জলের উপর এটা রাখা, এবার ওই ফ্লোটিং, এটা জলের উপর ভাসছে, আর এখানে আমি একটা প্লেট রেখে প্লেটের উপর একটা ম্যাগনেটকে রেখে দিয়েছি, বুঝতে পারলি? এবার ইমাজিন কর, সাউথ পোলের যে ফোর্সটা হবে সেটাকে আমরা এই ক্ষেত্রে ধরছি না, মানে ওটাকে না এটা মানে এতটাই নেগলেক্টেড হয়ে যাবে, কারণ অ্যাক্সিয়াল পয়েন্টের তো ফোর্স বেশি, ইকুইটোরিয়াল পয়েন্টে তো ফোর্স আস্তে আস্তে অনেকটা মানে ইয়ে হয়ে যায়, কমে যায়, তো হ্যাঁ যেহেতু অ্যাঙ্গেল করে থাকে, যদি ইকুইটোরিয়াল পয়েন্টের ফোর্স তো অনেকটা কমে যায়। এবার এটা তো ইকুইটোরিয়ালও না, একটা অ্যাঙ্গেল করে আছে, তো অ্যাঙ্গুলার ফোর্স অবভিয়াসলি কমে যাবে, একটা সাইন থিটা হোক কস থিটা হোক কিছু একটা অ্যাঙ্গেল ফর্ম করবে। এবার তোর কথাতেই যদি আমি ভাবি যে আমি যদি এই ইয়েটা নিডলটা একটু মোটামুটি বড় সাইজ নিয়ে নিই, তাহলেই আর সাউথ পোলকে খুঁজেই পাওয়া যাবে না, বোঝা গেল কথাটা? এইবার এইরকম একটা ফ্লোটিং নর্থ পোল, এটা একটা কর্ক, বুঝতে পারছিস তো? ওই যে হ্যাঁ। এর যে কর্ক আছে, বোতলের ছিপি কর্ক, সেই কর্কের উপর, কর্কের ভেতর এরকম একটা নিডল আমি ঢুকিয়ে এটাকে আমি জলের উপর ছেড়ে দিলাম। এবার এটা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। এবার এটাকে যদি আমি নিয়ে এসে এর সামনে নিয়ে এসে ছেড়ে দিই, তা তুই ভেবে দেখো এরকম করে রিপেল হয়ে এরকম করে গিয়ে এখানে অ্যাট্রাক্টেড হয়ে যাবে না? হ্যাঁ এটাই তো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। বুঝতে পেরেছি। এই যে ওই আমরা জন্যই ওটা নর্থ থেকে সাউথে যায় ম্যাগনেটিক লাইন্স অফ একদম ফোর্স। একদম 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 ঠিক। এবার বোঝা গেল ম্যাগনেটিক লস অফ মানে ম্যাগনেটিক তোর নর্থ সবসময় লাইন্স অফ ফোর্স নর্থ থেকে কেন সাউথে যায়। আসল ব্যাপারটা এটা, যে আমি যদি এরকম ভাবে একটা নর্থ পোলকে এখানে রেখে দিই, নর্থ পোল তো এরকম ঘুরতে 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 সাউথ পোলে গিয়ে অ্যাট্রাক্টেড হয়ে যাবে। আবার যদি ওকে নিয়ে এসে আবার এইসব জায়গায় ছেড়ে দিই, আবারও ঘুরতে 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 এরকম জায়গায় অ্যাট্রাক্টেড হয়ে যাবে। এবং আলটিমেটলি আমার যে পিকচারটা আমরা ছোটবেলা থেকে এঁকে এসেছি, এই জিনিসটা তৈরি হয়ে যাবে। কথাটা বোঝা গেল? এবার এই জিনিসটার পেছনে কি চলছে তার ক্যালকুলেশনটা আমরা পড়িনি, ক্যালকুলেশনটা এটা। তাহলে এখানেও QA1 ইন্টু 4HD ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে হোল স্কোয়ার হতো, এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা এখানের ক্ষেত্রেও মনে কর 2QD মানে হচ্ছে পি, তাহলে এখান থেকে আমি আবার 2QD নিয়ে নিতে পারি, তাহলে 2QD নিয়ে নিলে এখানে 2px পড়ে থাকে ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। এক্ষেত্রেও সিমিলার, এখানে আমার লেখার আর জায়গা নেই, তোরা বুঝতেই পারছিস। এটা 2QD যেটা, সেটাকে এম লিখবো, এম, তাহলে এখানে লিখবো মিউ নট বাই 4 পাই
আচ্ছা এই জায়গাটা মোছা হয়ে গেছে, আমি তাহলে একটু মুছে দিই, অন্য কালি রাখলেই বুঝে যাবি। তাহলে বি টোটাল আমার দাঁড়াচ্ছে মিউ নট বাই 4 পাই 2mx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানেও সেই একই আগের মতন হয়, যদি এক্স ভেরি ভেরি গ্রেটার দ্যান ডি হয় তাহলে এই ডি পার্টটা নেগলেক্ট করে দে, এবং ইকুয়েশন 4 পাই 2m বাই এক্স কিউব, এখানে যেটা আমার হয়েছিল 4 পাই মিউ 1/4 পাই এপসাইলন নট 2p বাই এক্স কিউব। দেখ ডাইপোলের সাথে ট্যালি করে পড়বি তাহলে খুব সুবিধা হবে, আর নইলে মনে হবে যে কি রে বাবা আবার নতুন ডেরিভেশন, তা কিন্তু নয়, সেম ডেরিভেশন, আমি জাস্ট ভ্যালুগুলোকে চেঞ্জ করতে করতে যাচ্ছি, সিমিলার ডেরিভেশন, সিমিলার সবকিছু। ঠিক আছে লেখা হয়েছে? 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে সিমিলারলি আমরা ইকুইটোরিয়াল পয়েন্টটা করি, আমি আর ডাইপোলটাকে আলাদা করে করছি না, ইকুইটোরিয়ালটা একটু জায়গা বেশি লাগবে, তো ইকুইটোরিয়ালটা আশা করি মনে আছে। ইকুইটোরিয়াল মানে হচ্ছে এরকম একটা পয়েন্ট হবে, নামিয়ে আনি, তাহলে এটা যদি আমার QM1, এটা যদি আমার QM2 এরকম হয়, এটা ধরে নে নর্থ পোল, এটা ধরে নে সাউথ পোল, তাহলে আমি এখানে মনে মনে একটা নর্থ পোল রেখেছি, তাহলে সেই নর্থ পোলকে ও এরকম রিপেল করেছে, আর এইখানে মনে মনে আমি একটা সাউথ পোল রেখেছি, সে সাউথ পোলকেও অ্যাট্রাক্ট করেছে। তাহলে এদিকের এটা ছিল ই, এদিকেরও এটা ছিল, সরি ই তো না, এখানে তো বি বলতে হবে, এদিকে ছিল বি রিপালসিভ, এটা ছিল বি অ্যাট্রাকটিভ, তাহলে এবার এখানে অ্যাঙ্গেল ভাঙ দুটো ভাগে, ভেঙে দিলাম। তাহলে এ পাশের যেগুলো বি ছিল, এদিকের এটা যদি থিটা হয়, এদিকের এটা থিটা, তাহলে এগুলো হচ্ছে বি কস থিটা, এদিকে আরেকটাও আসবে 2b কস থিটা, এদিকে আবার এটা থিটা নিয়ে নিলাম, এখানে এদিকেরটা হচ্ছে বি সাইন থিটা,
আর এই পাশেরটা হলো বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা একে অপরকে ক্যান্সেল আউট করলো, আর 2b cos থিটা হচ্ছে নেট। তাহলে বি টোটাল ইকুয়ালস টু হলো 2b cos থিটা। এই বিটা কি? বিটা হচ্ছে একটা বি। এই একটা বি কত হবে? এটা যদি এক্স ডিস্টেন্স দূরে হয় আর এটা যদি 2d হয় সেই আগের মতন, তাহলে এই পার্টটা ডি, এই পার্টটা ডি হলে এইটা হলো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে বি আমি কি বলবো? না এখানে বি বলবো মিউ নট বাই 4 পাই কিউ এম ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটাই বলবো। সেটা যদি এখানে পুট করি তাহলে 2 মিউ নট বাই 4 পাই কিউ এম ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কস থিটা মানে ডি বাই হাইপোটেনিউস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তার মানে এই 2qd মানে আবার m বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখানেও আবার যদি এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান ডি হয় তাহলে ডিটা 0 করে দেয়। তাহলে মিউ নট বাই 4 পাই m বাই এক্স কিউব। বোঝা গেল? হয়েছে? হ্যাঁ স্যার, এক মিনিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেলে বলিস, আমি ওয়েট করছি। হয়ে গেছে স্যার। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমি দুটো পয়েন্ট পেলাম, একটা হলো অ্যাক্সিয়াল পজিশন, একটা হলো ইকুইটোরিয়াল পজিশন ডাইপোলের মতন। স্যার এক মিনিট, লাস্ট লাইনটা লিখছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝে? হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাহলে আমরা ম্যাগনেট ব্যাপারটা পেলাম। আচ্ছা, তোদের বইয়ে কিভাবে আছে ব্যাপারটা একটুখানি যদি বলি। শুরুর দিকে ধর ম্যাগনেট জিনিসটা কি, কিভাবে আবিষ্কার হলো, এই সমস্ত জিনিসপত্র রয়েছে, ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। ওই একটা গল্প তো জানিস হয়তো, ওটা দেখি কে কোন গল্পটা জানে। সৌনক কোন গল্পটা জানিস ম্যাগনেট আবিষ্কারের?
এই চার্চের গল্পটা সেই কোথায় ওই আমি ঠিক মনে নেই আমার। শেফার্ড বয়েড গল্প কে জানে? সে কি একটা টুকরো খুঁজে পেয়েছিল পাথরের, সেটা সেই অ্যাট্রাক্ট করতো, সেখান থেকে ম্যাগনেটের আইডিয়াটা পেয়েছিল। এই ম্যাগনেটের আবিষ্কার নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। কেউ কেউ মনে করে তুই যেটা বলছিস ওই চার্চের মাথায় একটা টুকরো ছিল যেটা দিয়ে একটা মানে জাহাজকে অ্যাট্রাক্ট করতো, এটা একটা। মেজরিটি ক্ষেত্রে যেটা প্রচলিত সেটা হচ্ছে একটা শেফার্ড বয়, মানে যারা ওই যে মেষ চালক পালক হয় না, যারা সব ছাগল ভেড়া এসব নিয়ে চড়াতে যায়, তো ওরা ওই একজন চড়াতে গেছিল, গিয়ে একটা জায়গায় ওর জুতো আটকে গেছিল, জুতো বা লাঠি কিছু একটা আটকে গেছিল কোন একটা পাথরের উপর। এবার আটকে যাওয়ার কারণটাও বুঝতে পারছিল না, তখন ওই পাথরটা থেকেই ওই যে আইল্যান্ডটা ছিল, ওই আইল্যান্ডটার নাম হচ্ছে কি ম্যাগনাস আইল্যান্ড, ওখান থেকেই ম্যাগনেট কথাটা এসছে। ওই পাথরটা বেসিক্যালি ম্যাগনেট ছিল, যার জন্যই জুতোর তলায় যে ওই পেরেকের মতন যেগুলো থাকতো স্পাইক আর কি, ওই স্পাইক বা লোহার লাঠি এগুলো কিছু একটা অ্যাট্রাক্টেড হয়ে গেছিল, সেখান থেকে ফার্স্ট অ্যাট্রাকশন এবার এইগুলো আমার মনে হয় না এগুলো জাস্ট ওই ছোটবেলার গল্পের জন্য ঠিক আছে, এখন আর দরকার আছে, এগুলো দরকার হয় না কোনোভাবেই। তারপরে তোদের আর্টিফিশিয়াল ম্যাগনেট, বার ম্যাগনেট, ঠিক আছে, কোনটা কোনটা হর্সু ম্যাগনেট, কি কি ধরনের ম্যাগনেট হয়, ম্যাগনেটিক নিডল, এই জিনিসপত্রগুলো এগুলো একবার জাস্ট থ্রু আউট পড়ে নিবি, আর কিছু দরকার নেই। যেমন হচ্ছে ম্যাগনেটকে ঝুলিয়ে রাখলে সবসময় নর্থ টু সাউথ ডাইরেকশন করে থাকে, এটা আমরা সবাই মোটামুটি জানি যে ম্যাগনেটকে ঝুলিয়ে রাখলে নর্থ টু সাউথ ডাইরেকশনে থাকে। আচ্ছা, ম্যাগনেট যদি ব্রেক করি, তাহলে ব্রেক করতে করতে একদম যদি অ্যাটমিক লেভেলেও চলে যাই, তবুও সবসময় ম্যাগনেটের একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকবে, শুধুমাত্র নর্থ পোল বা শুধুমাত্র সাউথ পোল কখনো তৈরি করা পসিবল না, এটাও একটা পার্ট। এই পয়েন্টগুলোকে একবার একটু দেখে নিতে হবে, কখনো যদি কোশ্চেন আসে যে ম্যাগনেটের প্রপার্টি, ঠিক আছে, বেসিক প্রপার্টি অফ ম্যাগনেট, এটা কোশ্চেন আসলে সেগুলো লেখার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে কুলম্বস ল তো গেল, কুলম্বস ল অফ ম্যাগনেটিক ফোর্স, যেটা এই মাত্র আমরা বললাম, F equals to QM1 M2 by R square, ওটা কুলম্বস ল, একদমই কুলম্বস ল। তারপরে আমরা ডাইপোল পড়লাম, ঠিক আছে। আচ্ছা, এইবারে আসি ডাইপোলের দু তিনটা অঙ্ক, যেমন ধর দুটো বার ম্যাগনেট আছে এরকম ভাবে, এরকম ভাবে দুটো বার ম্যাগনেট আছে, একটার ক্ষেত্রে এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটার ক্ষেত্রে এটা সাউথ পোল, এটা নর্থ পোল, ঠিক আছে। এবার কোশ্চেন বলেছে, আমি কোশ্চেনটা পুরোটা পড়ছি। টু শর্ট ম্যাগনেট P and Q are placed over another magnetic axis perpendicular to each other, found that resultant field, মানে এদের এই দুটোকে রাখার জন্য যে রেজাল্টেন্ট ফিল্ড হয়েছে, রেজাল্টেন্ট ফিল্ড is prolonged the magnetic axis P is inclined 30 ডিগ্রি, মানে এটার সাথে এরকম ভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা P, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে। বলেছে কম্পেয়ার দ্য ম্যাগনেটিক মোমেন্ট, কি বললেন লাস্টে কোয়েশ্চেনটা? কম্পেয়ার দ্য ম্যাগনেটিক মোমেন্ট মানে রেশিও, সোজা কথা M1:M2 বার করতে বলেছে, এই দুটোর ম্যাগনেটিক মোমেন্টের রেশিও বার করতে বলেছে।
obviously mp by m cube greater than 1 হবে ভ্যালুটা অসুবিধার কি আছে? একটা জিনিস ভাব, এটার ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কিরকম হবে? ওখানে ম্যাগনেটিক তো ডাইপোল মোমেন্ট কিরকম হতো মনে আছে? ওখানে ডাইপোল মোমেন্ট কিরকম হতো? ডাইপোল মোমেন্ট হতো সবসময় নেগেটিভ টু পজিটিভ, তাই না? হ্যাঁ এরকম একটা এটা একটা ডাইপোল মোমেন্ট, আবার এটার ক্ষেত্রে হচ্ছে এরকম একটা। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে একটা জিনিস তো ক্লিয়ার যে এই যে পিকচার, এটা যদি এরকম হয় তাহলে এর যে দুটো কম্পোনেন্ট, একটা হবে বি কস 30, একটা হবে বি সাইন 30। এটা যদি বি হয় তাহলে এই পাশেরটা হবে হচ্ছে বি কস 30, আর এটা হবে হচ্ছে বি সাইন 30। বোঝা গেল আমার কথাটা? এবার এই এক একটা এই যে ডাইরেকশনের যেগুলি ম্যাগনেটিক ফিল্ড, সেগুলো তো ওদের অ্যাক্সিয়াল পজিশনের ম্যাগনেটিক ফিল্ড, তাই না? ভেবে দেখ, এটার ক্ষেত্রে এটার অ্যাক্সিয়াল, এটার ক্ষেত্রে হচ্ছে এটার অ্যাক্সিয়াল। মানে এরকম জায়গা ওর অ্যাক্সিয়াল পয়েন্ট আছে, এরকম জায়গা ওর অ্যাক্সিয়াল পয়েন্ট আছে। তাহলে এক একটা এটা কত হবে? এই ফিল্ডটা কত হবে? এই ফিল্ডটা হবে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই এম বাই এক্স কিউব, এম না 2m বাই এক্স কিউব। যদি আমি এটা বি নেট থেকে নেওয়া হয়েছে তাই না না না, অ্যাক্সিয়াল পজিশনে 2m বাই এক্স কিউবই তো ছিল। দেখ ও সরি ইকুয়েটোরিয়াল m by x cube না টিউটোরিয়াল এম বাই এক্স কিউব, ঠিক আছে? ওর অ্যাক্সিয়ালে এটা এম বাই এক্স কিউব, তুই ইকুইটোরিয়াল ধরে কর অ্যাক্সিয়াল ধরে কর, ব্যাপারটা একই হবে। এইবার তাহলে এরও তাই, এর ক্ষেত্রেও এটা সিমিলার। তাহলে এটার জন্য যদি m1 হয়, এটার যদি m2 হয়, এটা b ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই m2 বাই এক্স কিউব। এবার ভেবে দেখ, এটা হচ্ছে b1, এটা হলো b2। এখন আমার কোশ্চেন অনুযায়ী এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তাতে এই b1টাই তো হচ্ছে b সাইন 30, সরি b2টাই তো হচ্ছে b সাইন 30, আর এটা হচ্ছে b কস 30। বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে আমি যদি b2 বাই b1 এরকম করি, তার মানে আমি এটা বলতে পারি যে b সাইন 30 বাই b কস 30। বি গুলো তো এইগুলো এই যে b1 b2, সেগুলো তো হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে b2 হচ্ছে মিউ নট বাই 4 পাই m2 বাই এক্স কিউব, আর এটার ক্ষেত্রে হচ্ছে মিউ নট বাই 4 পাই m1 বাই এক্স কিউব। এই পাশে দুটো বি যদি কাটি তাহলে tan 30 ইকুয়ালস টু এই পাশে সব কেটে যাচ্ছে, শুধু m2 বাই m1 থাকছে। তাহলে এটা কত হচ্ছে 1 বাই √3। তাহলে m1 ইস টু m2 এটা হচ্ছে √3 ইস টু 1। না আমি একটু না ভুল করলাম, আমি একটু ভুল করলাম। না একই ব্যাপার, যে আমি যদি যে কোনো একটাকে নিয়ে করি, ঠিক আছে, এখানে b1 b2তে আমি ওদের দুজনকে ধরেছি, ঠিক আছে, অসুবিধা নেই।
বইয়ের কোশ্চেনটা একটু আলাদা আছে, ওখানে আসলে B1 B2টা এই দুটোর স্ট্রেন না বলে একটা ডিস্টেন্স বলা আছে, ওটা করছি, এটা আগে করে নে। বইয়ের কোশ্চেনটা কি আছে আমি বলছি। হয়ে গেছে। হয়ে গেছে? কিন্তু এগুলোতে যদি ভ্যারিয়েশন আসে তাহলে তো খুব কঠিন হবে, মানে যদি ডিস্টেন্সটা এক্স্যাক্টলি মানে মধ্যিখানে না হয়, বা একটা ম্যাগনেটের যদি না, ওটা তোকে মধ্যিখানেই থাকবে সবসময়, কারণ ওখান থেকেই তো এক্সিস্টেন্সটা আমরা ধরেছি, ওটা সবসময় মধ্যিখানেই থাকবে, ভ্যারি অন্য জায়গায় করতে পারে। বা যদি ম্যাগনেট দুটোর আলাদা স্ট্রেংথ হয়। হ্যাঁ, এবার এটাই হচ্ছে কথা, ম্যাগনেট দুটো আলাদা, এটা তো ম্যাগনেট দুটো আলাদা স্ট্রেন্থই আছে, যেটাতে মেইন সমস্যাটা হয় সেটা হচ্ছে যে দুটো আলাদা আলাদা জায়গায় রাখলে তখন তুই কি করবি, দুটোকে পাশাপাশি রাখলি না, আলাদা আলাদা রাখা হলো, বুঝতে পারলি, তখন একটুখানি প্রবলেম হয়। আলাদা আলাদা রাখা মানে আলাদা আলাদা রাখলাম মানে হচ্ছে এই দেখ, ধর এটা একটা ম্যাগনেট আর এটা একটা ম্যাগনেট, এরকম বললো, বুঝলি। এবার দুটো ম্যাগনেট যদি এরকম আলাদা থাকে এবং আলাদা স্ট্রেংথ হিসাবে কোশ্চেন করা হয়, তখন তোকে কি করতে হবে, তখন তোকে কোনো একটা পয়েন্টে, যে পয়েন্টে বলবে, যেমন ধর এই কোশ্চেনটা বলছি, দুটো ধর আইডেন্টিক্যাল ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটিক মোমেন্ট বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, এই অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 1, এইবার এদের মধ্যে ডিস্টেন্স বলেছে 2 মিটার, এই ডিস্টেন্সটা এর সেন্টার থেকে এর সেন্টার, এর অ্যাক্সিস আর কি, এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। এদের ঠিক মিড পয়েন্টে, মানে এইরকম একটা পয়েন্টে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা হচ্ছে কোশ্চেন। এবার তোকে তখন ভাবতে হবে যে দুটোর জন্য দু রকম ম্যাগনেটিক ফিল্ড হয়ে বসে আছে, মানে এই যে বাদিকের যে ম্যাগনেটটা আছে তার জন্য তো এটা অ্যাক্সিয়াল পয়েন্ট, আর এই ম্যাগনেটটার জন্য এটা ইকুইটোরিয়াল পয়েন্ট, তাই না? হ্যাঁ, তাহলে এটা যদি ইকুইটোরিয়াল পয়েন্ট হয়, ইকুইটোরিয়াল পয়েন্টের ইকুয়েশন দাঁড়ায় B1 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই m বাই 1 কিউব, বোঝা গেল। আর এটার ক্ষেত্রে B2 ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2m বাই 1 কিউব, বুঝতে পারলি। এবার দুজনের আবার ডাইরেকশন আলাদা হয়, অ্যাক্সিয়াল পয়েন্টে যে থাকে, ঠিক আছে, অ্যাক্সিয়াল পয়েন্টের ডাইরেকশনটা কিরকম হয় খেয়াল করে দেখ, নিচের দিকে হবে। এইরকম ওর দিকেই, যদি এরকম হবে কি এই দিকে হবে, যে কোনো একটা হবে, এরকম আপ ডাউন কিছু একটা হতে পারে, ঠিক আছে। আর ইকুইটোরিয়াল পয়েন্টেরটা কিরকম হবে, এইরকম হবে, ওই 2b cos থিটা যে হয়েছিল দেখ, এই যে দেখ ম্যাগনেট বরাবর এইরকম হবে, মানে ম্যাগনেটের নর্থ টু সাউথ এরকম হবে, কথাটা বুঝতে পেরেছিস। তাহলে এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, তাহলে এটা নর্থ টু সাউথ এরকম হবে ইকুইটোরিয়াল পজিশনটা। তাহলে এদের রেজাল্টেন্ট কিরকম হবে এইটা, এবার এটা B1, এটা B2, এবার তোকে আলাদা আলাদা করে দুটো বার করতে হবে, প্রত্যেকটাই তো 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার আছে, তাহলে 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার পুট কর আলাদা আলাদা করে দুটোর B1 B2 বার কর, তারপর রেজাল্টেন্ট হবে B1 ইকুয়ালস টু, এটা হলো 10 টু দি পাওয়ার মাইনাস 7 1 ইন্টু 1 স্কোয়ার, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর এর ক্ষেত্রে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 2 ইন্টু 1, তার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, বোঝা গেল। এবার আমি যখন দুটো রুট করব, B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার রুট ওভার অফ 4 প্লাস 1
ইন্টু 10⁻⁻14 স্কোয়ার করে দিয়েছি, তাহলে হয়ে গেল হচ্ছে √5 ইন্টু 10⁻⁻17। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এইটা হচ্ছে হবে। এবার এই যে দু ধরনের কোশ্চেন করালাম, এই কোশ্চেনই থাকবে বিভিন্ন। তোকে দুটো ম্যাগনেট দিবে, দুটো ম্যাগনেট দিয়ে বলবে যে এই দুটো ম্যাগনেটের মধ্যেকার পি পয়েন্টে কত হবে। একটা আমি দিচ্ছি তোদের জন্য, দেখি। নে এই কোশ্চেনটা কর দেখি। প্রশ্নটার তো ফার্স্ট লাইনটাই বুঝতে পারছি না। ম্যাগনেটিক মোমেন্টস এ এন্ড বি অফ ম্যাগনেটিক মোমেন্টস এর প্যারামিটার কিভাবে হবে? দুটোর ম্যাগনেটিক মোমেন্ট দেওয়া আছে। তাহলে এ এন্ড বি কে এ এন্ড বি বলতে এ এন্ড বি দুটো ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। বলা আছে। বুঝতে পেরেছিস? এ আর বি দুটো ম্যাগনেট। এই যে দেখ এ লেখা, এটা বি লেখা। টু শর্ট ম্যাগনেটিক মোমেন্ট এ এন্ড বি অফ এত এত, মানে এটা হচ্ছে 32, এটা হলো 27। ডাইরেকশন গুলো তুই যে ভাব ও কিরকম পজিশন, সেই অনুযায়ী ওর ডাইরেকশন কিরকম হবে পি পয়েন্টে, সেটা ভাবতে হবে।
অনেকক্ষণ বেশি লাগছে সময়। দেখ কি বলেছিলাম, নর্থ টু সাউথ সবসময় কি হয়, ইকুইটোরিয়াল পজিশনে এরকম নর্থ টু সাউথ এরকম হয়, এটা মাথায় রাখবি। তাহলে এখানেও নর্থ টু সাউথ এরকম হবে। এটা হচ্ছে বি এর জন্য, এটা হলো এ এর জন্য, তাহলে এটা হচ্ছে এদের রেজাল্টেন্ট হবে। তাহলে বি এর জন্য ম্যাগনেটিক মোমেন্ট কত হবে না ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মিউ নট বাই 4 পাই। আচ্ছা এখান থেকে ডিস্টেন্স ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে, এটা বি এর জন্য হচ্ছে 27 বাই ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার, মানে 0.3 স্কোয়ার, এটা হয়ে গেল। এর জন্য কত হবে, মিউ নট বাই 4 পাই 32 বাই এখানে কত আছে 40, মানে 0.4 তার স্কোয়ার। এত অবধি করা গেছে? হ্যালো, করছি। হ্যাঁ স্যার এইটা বের করা হচ্ছিল। হ্যাঁ স্যার, এরপর আর কিছু মাথায় এরপর ঢুকছে এরপর আর কি, রেজাল্টেন্ট করে দে, হয়ে গেল তো। মানে এটা রেজাল্টেন্টই চেয়েছে। আর তোকে জানতে কি চেয়েছে, বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দ্য ম্যাগনেট অফ পয়েন্ট পি। তার মানে কি হলো, তার মানে এ যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, এ যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে তাদের মোট ম্যাগনেটিক ফিল্ড কত, তুই রেজাল্টেন্ট করে দে। আর উইথ ডাইরেকশন বলেছে, ম্যাগনিটিউড এন্ড দ্য ডাইরেকশন, তো অবভিয়াসলি ডাইরেকশনও বের করবো, আগে ম্যাগনিটিউড তো বের করি, কর। আমি আর করছি না, এটাকে বের কর, কত হচ্ছে 10⁻⁻7, এদিকে হচ্ছে 9, এটা কাটলে হচ্ছে উপরে 3, আর এইটা হচ্ছে 10⁻0.1, মানে 10⁻², মানে +2 হয়ে যাবে উপরে উঠলে, তার মানে হয়ে গেল হচ্ছে 3 × 10⁻5 -5। এখানে হচ্ছে আবার সেরকমই 10⁻⁻7, আর এখানে 4 4 16, মানে 2 × 10⁻+2, মানে 2 × 10⁻⁻5, √of 3² + 2² × 10⁻⁻10। এই কার মাইকে আওয়াজ হচ্ছে, আরহান নাকি আরহান? 3² 9 + 4, মানে হচ্ছে 13। বুঝতে পারলি? তো 13 রুট কত হচ্ছে, $3.6। ওহো, আমি এটা একটা ভুল করলাম নাকি? ও না, ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল করেছি তো, এগুলো স্কোয়ার না রে, এগুলো তো কিউব হবে। m/x³ তো, তাই না? তাহলে উপরে এটা শুধু 10⁻⁻5 হবে, 5ও না, 4 হবে রাদার, আবার একটা পয়েন্ট কেটে যাবে। এটা হবে 10⁻⁻4, এটা হচ্ছে 16 464, মানে হচ্ছে 0.5 × 10⁻⁻4।
এটা রেজাল্টেন্ট। One square plus 0.5 square into 10 to the power minus 8. The root over of 1 plus 25 তো 25 মানে 0.25 into 10 to the power minus 4. আচ্ছা এইটা শিখিয়েছিলাম মনে আছে? দেখি কার কার মনে আছে? রুট ওভার অফ 1.25 এটা রুট করতে গেলে কি করতে হয়? সমষ্টি বলতে পারবি? ক্যালকুলেটর ছাড়া করব। স্যার যেভাবে করে ডিভিশন মেথডে না সেইভাবে করলে তো অনেক সময় লেগে যাবে। 1.25 মানে তো 125/100, 125 মানে হচ্ছে 5√5 আর 100 তো 10। এবার এটা করতে গেলে অনেক সময় লাগবে, আমি এটাই বলতে চাইছি। এটা সবচেয়ে ইজি আছে, ইজি ভাবে করা যায়। কিভাবে? যদি 1 পয়েন্ট সামথিং এর রুট থাকে তাহলে 1টা নর্মাল বসাবি আর এই ভেতরের পার্টটাকে না বাই 2 করে দিবি, বুঝলি? মানে এটা রুটের ভেতর থাকবে না রুটের বাইরে? না রুটের বাইরে। তাহলে এটা কি হবে? 1 পয়েন্ট, এটা কত 12.5, তো মানে তুই 12 রাখ, বুঝলি? রুট ওভার অফ 1.4 ধর তোকে দিয়েছে, তুই কি করবি? 1.2। কি আর ব্যাপারটা? না স্যার। কেন? 4 কে 2 করে দে, মানে 1 কে 1 এর মতন বসিয়ে দে। এটা রুট সবসময় এরকম হবে, 1 কে 1 এর মতন বসে যাবে, পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে তাকে ভাগ করে দে 2 দিয়ে। এখনো বুঝতে পারিসনি? না না এবার বুঝতে পেরেছি। বুঝতে পারলি কথাটা? আমার কাছে তো দুটো জিনিস আছে, একটা হলো 1, একটা হচ্ছে 0.25, একটা হলো 1, একটা হলো 0.4। এখানে আমি লিখলাম না, একটা হলো ধরে নে 1.x, এরকম ফর্ম আছে। এরকম ফর্মে যদি থাকে তাহলে 1 কে 1 এর মতন বসিয়ে দিবি আর x কে x/2 করে দিবি, তাহলেই দেখবি তোর অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে আর ক্যালকুলেটর করতে হবে না, সময় নষ্ট করতে হবে না। বুঝতে পেরেছিস? তাহলে বল দেখি রুট ওভার 1.8 কি হবে? 1.4। 1.4 বেশ বোঝা গেল। তুই যদি ক্যালকুলেটরে করিস দেখবি 1.34 এরকম আসছে, 1.34 আসছে। বুঝতে পারলি? মানে অলমোস্ট রাউন্ড অফ করে দেওয়া গেছে। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা ক্যালকুলেটরে করার, করার। আরেকটা করা যায়, সেটা হচ্ছে এটা কি অঙ্কটা সবার হয়ে গেছে? চেঞ্জ করব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, আরেকটা করা যায়, সেটা যে 0 পয়েন্ট সামথিং এর রুট, এটাও জেনে রাখবি। ধর 0.5, তাহলে এটা কি করব? এটা আমি একটু করে বাড়িয়ে দেবো। রুটে নর্মালি কি হয়? রুটে নর্মালি কিন্তু কমে যায়, যদি কারোর রুট করিস তাহলে সেটা জেনারেলি কমে যায়, কিন্তু 0 পয়েন্ট সামথিং এর রুট কি হয়? বেড়ে যায়। তাহলে 0.5 যদি থাকে, এটা কি করব? 0.65 বা 0.7 এরকম করে দেবো। বুঝতে পারলি? মানে এটাই আনসার নাকি? হ্যাঁ এটাই অ্যান্সার। করে দেখ ক্যালকুলেটরে। তো মানে এটা 6.5 কেন করলেন? একটু বাড়লাম, মানে এটার আমার অর্ডারটা জানা আছে। ধর 0 থেকে 9 অবধি এই তো আমার সংখ্যা। এবার প্রথম দিকে যখন হয়, ধর 0 রুট তো 0 হবে, আর 1 এর রুট 1 হবে। 2 এর রুট কি হবে? 2 এর রুট হচ্ছে 1.41 হবে। এরকম করে এগোয় না, একটু একটু করে বাড়তে থাকে তো। এইবার যখন তুই 0 পয়েন্ট সামথিং এর রুট করবি, প্রথম দিকে প্রচুর প্রচুর বাড়তে থাকে। মানে ধর তুই যদি 0.1 এর রুট করিস, ওটা 0.2 হয়ে যাবে, পুরো ডবল। বুঝতে পারলি? তবে যদি 0.2 এর রুট করিস, ওটা 0.4 হয়ে যাবে, পুরো ডবল। এবার দেখ 0.4 অবধি হয়ে গেল, এরপর থেকে আর পুরো ডবল হবে না,
একটু কম হবে, মানে 0.3 এর রুট ওই 0.55, মানে পুরো 6 হলো না, 55 এরকম হবে, বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ 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 0.4 এ গিয়ে ও আরেকটু বাড়বে, কিন্তু পুরো ডাবল হবে না, মানে 0.6 এরকম রেঞ্জ আসবে। স্যার বলছি 0.5 এ গিয়ে 1 পয়েন্টের ওইটা একবার আরেকবার বলবেন, রুট যখন করবো 1 পয়েন্ট ওই সামথিং এর যেটা। ঘুমিয়েছিলি নাকি রাত? এখন না না স্যার, রুট আসছে 1 পয়েন্ট যেটা থাকবে, 1 মিনিট দাঁড়া শোনো, 1 পয়েন্ট যেটা থাকবে না, এই জিনিসটাকে ভাগ করে দে 2 দিয়ে, তাহলে 1.x/2 এরকম হয়ে যাবে। 1.x আচ্ছা এর রুট থাকলে 1.x/2 এরকম হবে, আচ্ছা স্যার বুঝতে পেরেছি। বোঝা গেল? আচ্ছা সৌনক বল কি বলছিলি? বললাম পয়েন্ট মানে রুট করে দেখলাম ওটা প্রায় 0.316 আছে। 0.316 এসে যাচ্ছে, মানে প্রায় মানে ডবলেরও বেশি। ভাব, মানে এই জায়গাটা প্রচুর করে বাড়ে, আর যত এইদিকে আসবি তত কি হবে, কমতে মানে কম বাড়বে, কিন্তু বাড়বে। 0.1 এর ক্ষেত্রে দেখ কত বেড়ে গেছে, তারপরে 2 আর 2 বাড়লো, তারপরে 3, 4, 5 এ গিয়ে হচ্ছে 0.7, বুঝতে পারলি ব্যাপারটা? 0.2 এর ক্ষেত্রে আসছে প্রায় 0.447। 447, ওই যদি পরের ডেসিমাল অব্দি যাস তাহলে তাও ওরকম যাবে, বুঝতে পারলি? মোটামুটি ভাবে এইভাবে একটা রেঞ্জ খেয়াল রাখতে হয়। এবার এই জিনিসটা যদি একবার তোর মাথায় থাকে, দেখবি তুই নিজেই বুঝতে পারবি যে দেখ 0.8 এর রুট ধর তোকে একদম দিয়েছে 0.8 এর রুট। এবার ভেবে দেখ, তুই যদি 1 এর রুট করিস তাহলে সেটা 1 হবে, তাহলে 0.8 এর রুট নিশ্চয়ই 1 তো টাচ করবে না, 1 এর একটু কম হবে, কিন্তু 0.8 এর থেকে বেশি হবে, তাহলে কি হবে 0.9, বুঝতে পারলি? 0.8 এর রুট করে দেখ, 0.88 হবে। যত মানে 1 এর কাছে রুট করবি তত আস্তে আস্তে কমে আসবে রুটের ভ্যালু, মানে রুটের বেড়ে যাওয়ার পরিমাণটা কমে যাবে। প্রথম দিকে প্রচুর বেড়ে যায়, পরবর্তীকালে একটু কমে। এটা ভাব প্রায় 3 গুণ হয়ে গেছে, এটা প্রায় 2.5 গুণের কাছাকাছি, 2 গুণের থেকে একটু বেশি, 2.5 গুণ না, 2 গুণ একটু বেশি। এটা 2 গুণের থেকে একটু কম, এটাও 2 গুণের থেকে একটু কম। এবার এবার প্রত্যেকটা খেয়ে কমাতে 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 আসলি, কিন্তু বাড়বে। টোটাল যা ভ্যালু আছে তার থেকে ভ্যালুটা বাড়বে, 0 পয়েন্ট সামথিং এর রুট বাড়ে আর বাকি সব রুট কমে। এই ট্রিক্স গুলো মাথায় রাখবি, কারণ তোদের তো সিবিএসসি এ তো কোনোভাবেই ক্যালকুলেটর এলাও না, তা উইদাউট ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে গেলে তোকে এইভাবে এগোতে হবে, বোঝা গেল? আচ্ছা তাহলে আমি বার ম্যাগনেট মোটামুটি ভাবে রেডি করে ফেললাম। যারা যারা আছে তাদের সবার রুট 0.9 টাইপেরই হবে, মানে 0.99 এর রুট 0.99ই হবে। হ্যাঁ 0.9 এরটা 0.99 হয়ে যায়, একদম ঠিক। মানে ওর তো আর কোনো জায়গা নেই, তুই ভেবে দেখ, তুই যদি 0.9 এর রুট করিস তাহলে ও বাড়বে, কিন্তু 1ও হতে পারবে না, কারণ 1 হতে গেলে তো 1 এর রুট 1 হয়, তাহলে 0.9 এর একটাই অপশন আছে 0.99। এগুলো যদি একটু মানে সংখ্যাগুলোকে নিয়ে ঘাটিস, একটু মাঝে মাঝে প্র্যাকটিস করিস, তাহলেই দেখবি রেডি হয়ে যাবে, তার জন্য বারবার ক্যালকুলেটর লাগবে না। এগুলোর সংখ্যাগুলোর ট্রিক্স কিছু। আচ্ছা তাহলে এইখানে ডাইপোল পেলাম, ডাইপোলের ইকুইটোরিয়াল পয়েন্ট পেয়েছি, অ্যাক্সিয়াল পয়েন্ট পেয়েছি, তাহলে একদম সিমিলার ডাইপোলের একটা টর্কও পাবো, যেমন ওখানে ডাইপোলের টর্ক পেয়েছিলাম। এরকম দেখা গেল ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর মধ্যে আমি যদি এরকম একটা, হ্যাঁ ওই প্রশ্নটাতে ডিরেকশনটা যেটা চাইলেন ওটার আনসারটা কি লিখবো? তো ওটা ডাইরেকশন অ্যান্সারটা করতে হবে, আমি তো করিনি। ডাইরেকশন অ্যান্সার এ বাই বি করে দে। আমি যদি এই থিটাটা দিই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাইট, বিটা হচ্ছে বেস, তাহলে tan থিটা ইকুয়ালস টু এ বাই বি করে দে। তাহলে এ হচ্ছে 10⁻⁻⁴ আর বি হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁻⁴। তাহলে -4 কেটে গেল, তাহলে tan থিটা ইকুয়ালস টু হয়ে গেল 2, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 2 উইথ বি ভেক্টর, উইথ বি। অঙ্কুর বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা অঙ্কুর তো বুঝলো, আর বাকিদের কি অবস্থা? অধরা আজকে চুপচাপ, অধরা ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা
আরহান, বৃন্দাবন, চিত্রন, এরা তিনজন একদম কথা বলে না। আরহান, আরহান কোনো শব্দ নেই। বৃন্দাবন, চিত্রন, হ্যাঁ স্যার। একটা পাওয়া যায়। আরহান হচ্ছে ওই ইনার্ট গ্যাস। ওরা তিনজন লাস্ট ইয়েতে থাকে, 18 নম্বর এলিমেন্টে, 18 নম্বর পরে। আরহান, চিত্রন, বৃন্দাবন। নামও তোদের একই রকম না, বেশ এলিমেন্ট গুলো হয় না, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, যেরকম টাইপের, ওরকম টাইপের নাম। আর তিনজনই চুপ হয়ে বসে থাকে। ইনার্ট গ্যাস। চল, এটা হয়ে গেল। স্যার বলছি যেই মেন্স তো বোধহয় আগিয়ে দিয়েছে না, মানে আমি শুনছিলাম হ্যাঁ হ্যাঁ কি নোটিশ হ্যাঁ, পাবলিশ করেছে নাকি 5-6 দিনের মধ্যেই পরীক্ষা। 5-6 দিনের কি, 22 তারিখ পরীক্ষা। হ্যাঁ মানে স্টুডেন্টরা নাকি পাগল হয়ে যাচ্ছে, মানে হট করে এরকম নোটিশ পাবলিশ করে দিয়েছে আজকে তো সরকার আজকে থেকে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। কি এই বছরের ব্যাচের পরীক্ষা, মানে আমাদের যেটা, না না, তোদের না, এটা তোদের আগের না, বছরের তোদের batch। আগের বছরের ব্যাচের পরীক্ষা। আচ্ছা, ওরা বেশ অনেকটা টাইম পেলে তৈরি হওয়ার জন্য। বিশাল টাইম পেয়েছে এবছরের মতন টাইম কারো কেউ পায়নি। এবছর প্রচুর টাইম পেয়েছে। আচ্ছা, তাহলে দেখ খেয়াল করে, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে তোর ডাইপোল, ঠিক আছে। এটা যদি আমি নর্থ মনে করি আর এটা যদি সাউথ মনে করি, তাহলে ভেবে দেখ নর্থ কিরকম হবে। নর্থ নর্থ পোলকে রিপেল করবে, করে এরকম এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অন্য কালিতে দিয়ে দিই এটা। সাউথ কি করবে, ওকে অ্যাট্রাক্ট করে এদিকে সাউথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এইরকম হচ্ছে মেন টার্গেট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি এখানকার ডিস্টেন্স যদি হয় 2D। এক মিনিট, আমার একটা ফোন এসছে।
হ্যালো, হ্যাঁ দেখ, এবার আমরা টর্ক করছিলাম। টর্ক আমরা যেমন ওখানে ডাইপোলের টর্ক করেছিলাম, সিমিলার ভাবে এখানেও টর্ক করছি। এটা হচ্ছে একটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে ওদের ডিস্টেন্স 2D। তাহলে নর্থ পোল কি হবে দেখ, এই এরকম ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এরকম অ্যারো দেওয়ার মানে কি, মানে দূরে এরকম কোন একটা জায়গায় নর্থ পোল আছে আর দূরে এরকম কোন এক জায়গায় সাউথ পোল আছে। তাই নর্থ পোল থেকে সাউথ পোল ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এরকম যাচ্ছিল, যাওয়ার পথের কোনো একটা পার্ট আমরা এঁকেছি। এবার তাহলে নর্থ পোলকে কি হবে, নর্থ পোলটা রিপেল করবে আর এই সাউথ পোলকে নর্থ পোল অ্যাট্রাক্ট করবে। যেই এরকম করবে তাহলে এখানে দুদিকে দুরকম ফোর্স হবে এবং এখানে একটা টর্ক ক্রিয়েট হবে। এইখানে এবার যদি টর্কটাকে তোকে দেখতে হয়, টর্ক কথাটার মানে কি, মানে হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। টর্ক হলো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ডিস্টেন্স। এবার তাহলে এটা যদি 2a হয় তাহলে অবভিয়াসলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, এটা থিটা, তাহলে এটা হবে 2d সাইন থিটা। বোঝা গেল? তাহলে যদি এটা 2d সাইন থিটা হয়, এখানে ম্যাগনেটিক মোমেন্ট কিরকম হয়, এখানে সবসময় ম্যাগনেটিক মোমেন্ট হবে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ এর মতন, সাউথ টু নর্থ। এটা হচ্ছে এম ভেক্টর, এটা হলো বি ভেক্টর। তাহলে আমি যদি এরকম ভাবে এম ভেক্টর আর বি ভেক্টরকে আলাদা করে সাইডে আঁকি, ধরে নিন এটা এম ভেক্টর, এটা হলো বি ভেক্টর, তাহলে এটা এম, এটা বি, তাহলে টর্ক কোন দিকে হবে, স্ক্রিন থেকে এরকম বাইরের দিকে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এটা হবে টর্ক। ক্রস প্রোডাক্ট তো, তাহলে এম ভেক্টরটা কত, আমি ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স করছি, তাহলে ফোর্স হচ্ছে আমার কিউবি ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 2d সাইন থিটা। মনে করো ওখানে ছিল কিউই 2d সাইন থিটা, এরকম ছিল ফোর্সের জায়গা, এখানে কিউবি পারপেন্ডিকুলার 2d সাইন থিটা, কিউ 2d এটা হয়ে গেল এম, তাহলে এম বি সাইন থিটা, তাহলে হলো এম ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হলো টর্ক ভেক্টর। ঠিক আছে? টর্ক মিনিমাম কখন হবে, যখন এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। এই থিটা অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি হবে, থিটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি হওয়ার মানে কি, থিটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি হওয়ার মানে হচ্ছে ও এরকম শুয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে, এটার সাথে প্যারালাল, এইটার সাথে কোনো অ্যাঙ্গেল করে নেই। এটা হবে নর্থ পোল, এটা হবে সাউথ পোল। যদি এরকম হয় তাহলে ওর কোনো টর্ক কাজ করবে না, টর্কও হয়ে যাবে 0। এবার ভেবে দেখ, সবাই শুনতে পাচ্ছিস, ক্লিয়ার তো এই জায়গাটা? হ্যাঁ স্যার। তাহলে ভেবে দেখ, আর্থের যে বড় ম্যাগনেটটা, মানে আর্থ নিজে তো একটা ম্যাগনেট, তো আর্থের ভেতরে যদি এরকম একটা ম্যাগনেট থাকে এরকম উল্টো দিক করে রাখা, তাহলে তার ভেতরে তুই যদি কোনো একটা ম্যাগনেট রাখিস, সে টর্ক পেয়ে আলটিমেটলি এরকম সোজাসুজি হয়ে যাবে না, সবসময় এরকম হয়ে যাবে না। এবং এই দিকে যে ডাইরেকশনটা শো করবে আমরা এটাকে নর্থ ডাইরেকশন বলে লিখি, আর এইদিকে যে ডাইরেকশনটা শো করে এটাকে আমরা সাউথ ডাইরেকশন বলে লিখি। বুঝতে পারলি? তাহলে তার মানে আমরা যে কোনো ডাইপোলকেই রাখি না কেন, সে নিজেকে আর্থের ডাইপোলের সাথে আর্থের ডাইপোলের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে নেয়। হ্যাঁ, বুঝতে পেরেছিস? এবং আর্থটা ঠিক উল্টো আছে, মানে আর্থের ম্যাগনেটিক নর্থ পোল এখানে আছে, সাউথ পোল এরকম আছে। সেই কারণেই আমরা যেটা নর্থ দেখি, মানে আমরা যেটাকে নর্থ বলে চিনি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এরকম চিনি তো। এবং যদি কোনো ম্যাগনেট রাখি, তার নর্থ পোল এদিকে, সাউথ পোল এদিকে এরকম থাকবে,
মানে জিওগ্রাফিক্যাল নর্থ পোলটা হচ্ছে মানে ম্যাগনেটিক সাউথ ওই জিওগ্রাফি একদম, আর ম্যাগনেটিক যে আলাদা হয় সেটাই তো। একদম আমি সেটাই বলতে চাইছি, জিওগ্রাফিক আর ম্যাগনেটিক দুটো আলাদা হয়। বোঝা গেল? মানে আর্থের ম্যাগনেটিক সাউথ পোলটা ওপরে আছে। হ্যাঁ, মানে আর্থের যেটা ওপরে আছে ওটা মানে জিওগ্রাফিক তো। আর্থের যেটা উপরে আছে মানে ওপর নিচে তো ব্যাপার নেই। না না মানে নর্থ আর্থের যে নর্থ পোলটা নর্থ আছে পোল, সেইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিওগ্রাফিক নর্থ পোল তো। জিওগ্রাফিক নর্থ পোল একদম হ্যাঁ তাই। হুম। কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ওটা সাউথ আছে, মানে ম্যাগনেটের হ্যাঁ সাউথ হ্যাঁ আছে। হ্যাঁ বুঝতে পেরেছিস? হুম। যাই হোক, আমরা আর্থ ম্যাগনেটিজম করব নেক্সট ডে। আজকে তো আর্থ ম্যাগনেটিজম নয়, আজকে এই পার্টটা করছি, ম্যাগনেট পার্টটা। নেক্সট ডে আমরা আর্থ ম্যাগনেটিজম করব, ওখানে দেখবি ওখানে এই ব্যাপারটা আরো ডিটেলসে দেওয়া রয়েছে। আচ্ছা, আর টর্ক কোথায় সবচেয়ে ম্যাক্সিমাম হবে? যখন এই থিটাটা 90 ডিগ্রি হবে, মানে এটা আমি যে ছবিটা এঁকেছি সেটা প্রায় তো 90-র কাছাকাছি হয়ে এসছে, মানে এরকম জাস্ট স্ট্রেট হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তবে সেক্ষেত্রে হচ্ছে টর্ক হচ্ছে ম্যাক্সিমাম হবে। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তার টর্ক হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এইরকম ভাবেই আমি যদি ওয়ার্ক ডান করি, স্যার একটুখানি ওইটাই জানি একটু লেখা বাকি ছিল। তো guys, ঠিক আছে, যদি আমরা এরকম ভাবেই ওয়ার্ক ডানকে করি, তাহলে ওয়ার্ক ডান করলে কি হবে? টাও ডি থিটা হচ্ছে বেসিক্যালি ডিডব্লিউ, তাহলে এটার ইন্টিগ্রাল, এটার ইন্টিগ্রাল। টাও মানে কত? টাও মানে হচ্ছে এম বি সাইন থিটা, ডি থিটা ইকুয়ালস টু ডিডব্লিউ, এটা 0 to w, থিটা 1 থেকে থিটা 2। তাহলে এম বি ইকুয়ালস টু, এখানে এটা সাইন থিটার ইন্টিগ্রাল কি হবে? মাইনাস কস থিটা, থিটা 1 to থিটা 2। এটা তো w মাইনাস 0 একবারই বসিয়ে দিই। এম বি, তাহলে এখানে খেয়াল করে দেখ, প্রথমে বসবে মাইনাস কস থিটা 2, তারপরে মাইনাস অফ মাইনাস মানে আলটিমেটলি প্লাস কস থিটা 1 হয়ে গেল। তাহলে w ইকুয়ালস টু এম বি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। মানে যদি একটা অ্যাঙ্গেল থেকে আর একটা অ্যাঙ্গেলে যায়, এখন যদি এটা ম্যাগনেটিক ফিল্ড যেরকম আছে, যদি থিটাটা তার সাথে প্যারালাল থাকে, ধরে নে ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, ম্যাগনেটটা ওর সাথে এরকম রয়েছে। এটা আমি ভুল লিখে দিয়েছি, আমাকে হরিজন্টালি আঁকতে হবে। ম্যাগনেটিক ফিল্ড এরকম রয়েছে, তার সাথে ম্যাগনেটটাও এরকম রয়েছে। তার মানে কি ঘটলো? তার মানে যে থিটাটা, এই থিটা 0টা, থিটা 1টা 0 ডিগ্রি। এবার তুই কি করলি? এবার এটাকে ঘোরালি, ঘুরিয়ে এরকম একটা একটা অ্যাঙ্গেল কিছু থিটা তৈরি হলো। এখন কোন একটা থিটা তৈরি হলো ম্যাগনেটটা, ঠিক আছে? তখন তোর ইকুয়েশন কি হবে? এম বি কস 0 মানে 1 মাইনাস কস থিটা। বুঝা গেল? এটা হলো ওয়ার্ক ডানের ইকুয়েশন। ঠিক আছে?
হয়েছে লেখা? হ্যাঁ স্যার হয়ে গেছে। চেঞ্জ করলাম। এবার বল আমাকে, তাহলে আমরা ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এই সমস্ত আমরা ম্যাগনেটের জন্য করে ফেললাম। এবার এতদিন যে তোর সলিনয়েড টোরয়েড এগুলো যে পড়লাম বা ম্যাগনেটিক লুপ, তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? মানে ধরে নে যদি এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়, এখানে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এর ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু একটা আলাদা ক্যারেক্টার বা একটা আলাদা কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ডাইপোল মোমেন্টের মতো। এর ম্যাগনেটিক ফিল্ড আমরা জানি অলরেডি। এর যে এই পজিশন, যদি আমি অ্যাক্সিয়াল পয়েন্ট ধরি এরকম ভাবে, মনে করে দেখ এক্স ডিস্টেন্স দূরে, এর অ্যাক্সিয়াল পয়েন্ট আমরা কিভাবে বের করেছি? অ্যাক্সিয়াল পয়েন্ট আমরা করেছিলাম, একটু মনে কর, বি ইকুয়ালস টু মিউ নট আই, এটার ডিস্টেন্স যদি হয় আর, মানে এটা রেডিয়াস যদি হয় আর, তাহলে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। মনে কর, মনে পড়ে অ্যাক্সিয়াল পয়েন্টের বি? যদি এটাই অ্যাক্সিয়াল পয়েন্টের বি হয়ে থাকে, তাহলে আমি একটা কাজ করি, আমি এই এটাকে একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। এটাকে মিউ নট আই পাই আর স্কোয়ার লিখি, উপরে 2 দিয়ে গুণ করি, আর নিচে এটাকে 4 পাই করে দিই। 2 পাই উপরে গুণ করলাম, নিচেও 2 পাই গুণ করলাম। এটা যদি এই এক্সটা যদি খুব বড় হয়, মানে ইফ এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর হয়, তাহলে আর এর পার্টটা আমি নেগলেক্ট করতে পারি, করে এটাকে এক্স কিউব বলতে পারি। তাহলে মিউ নট বাই 4 পাই আই মিউ নট বাই 4 পাই আই এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব, ভেবে দেখ এরকম আসবে না? বোঝা গেল? দেখ এটা কি ছিল? অ্যাক্সিয়াল পয়েন্ট ফর আ ম্যাগনেটিক ফিল্ড on axial point for a current carrying loop. ক্লিয়ার এটা? স্যার পাইটা কোথা থেকে এলো? আমি উপর নিচে 2 পাই গুণ করেছি। আচ্ছা স্যার মানে ওটা কি ডেরিভেশনের জন্য করলেন 2 পাই গুণটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস করতে চাই আমি, সেটা জন্য। হ্যাঁ হ্যাঁ বুঝতে সেটা হচ্ছে একটা ম্যাগনেটের কি করতে চাই দেখ, সেটা হচ্ছে একটা ম্যাগনেটের অ্যাক্সিয়াল পয়েন্টে, কত হয়? একটা ম্যাগনেটিক অ্যাক্সিয়াল পয়েন্টে বি কত হয়? মিউ নট বাই 4 পাই 2m বাই আর কিউব, হয় না? বা 2m বাই এস কিউব। আমি যদি একদম ফার্স্ট চ্যাপ্টারে চলে যাই, ফার্স্ট পাতায়, এই যে দেখ তো, মিউ নট বাই 4 পাই 2m বাই এস কিউব, হয় তো এটা? হ্যাঁ স্যার। তাহলে এইটা আর এটা যদি আমি কম্পেয়ার করি, এটা আর এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে আমি এটা এ স্কোয়ার হবে না, অলরেডি এ হয়ে গেছে, পাই আর স্কোয়ারটাই তো এ। এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে দেখ এই ম্যাগনেটিক মোমেন্ট সেটা কত হয়? আই এ হয়ে যায় না? বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এই যে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার পড়েছিলি, মনে আছে? এই কিছুক্ষণ আগে লিখছিলি। হ্যাঁ স্যার। কোথা থেকে আসছে কথাটা বুঝতে পারলি? ওই আই এ মানে ওখান থেকে আই তো? এ মানে আই মানে হচ্ছে কারেন্ট, এ হলো এরিয়া। হ্যাঁ তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কথাটার মানে হলো কারেন্ট ইনটু এরিয়া।
বোঝা গেল? স্যার আর এর জায়গাতেও তো লেখা যেতে পারে 2 পাই a বাই 2 পাই। কি বলছিস বল, আরেকবার বল। না না সরি, ভুল বললাম। হ্যাঁ, লেখা যেতে পারে √a/পাই। রুট ওভার হ্যাঁ, আর এর জায়গায়। এই আর, হ্যাঁ, না আরটা তো খুব ছোট বলে নেগলেক্ট করে দিয়েছি। ভেবে দেখ, এই যে না আমি নিচের পার্টে, বলছি আর এর জায়গায় কি √a/পাই লেখা যেতে পারে, কারণ a = πr²। হ্যাঁ 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 একই ব্যাপার, তুমি লেখা যেতেই পারে, একই তো ব্যাপার। এরিয়া কথাটার মানে যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে আমরা কি করব, আমরা রেডিয়াস হচ্ছে এরিয়া বাই পাই তার রুট, তাই তো হবে। তাই তো নর্মাল একটা সার্কেলের এরিয়া যা হয়, এবং এরিয়া ভেক্টর কোন দিকে হয়, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাই না? এটাই তো এরিয়া ভেক্টর। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টরও কিরকম হবে, এরকম পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি ঘোরে, তার ক্ষেত্রে কিরকম হবে, এরকমই হবে। বোঝা গেল? ক্লিয়ার নাকি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার ভেবে দেখ, তাহলে আমার যে কোনো মেটেরিয়ালের মধ্যে, আমি যদি কোনো একটা মেটেরিয়াল ভাবি, সেই মেটেরিয়ালের মধ্যে তো ইলেকট্রন তো এরকম ঘুরছে, তাহলে ইলেকট্রনের জন্য একটা এরকম ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে না? দেখা গেলো এইখানে একটা ইলেকট্রন এইরকম ভাবে ঘুরছে, তার জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে না? আই এ বলে ভেবে দেখ। হ্যাঁ, তাহলে যে অরবিটে যে ইলেকট্রন ঘুরবে তার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? না আমি যদি ধরে নিই যে একটা ইলেকট্রন যদি ঘোরে, তাহলে ওর ম্যাগনেটিক মোমেন্ট তো হচ্ছে আই এ, আইটাকে আমি ই বাই টাইম পিরিয়ড করলাম, এটা পাই আর স্কোয়ার করলাম। ই মানে ইলেকট্রনের চার্জ, বাই টাইম পিরিয়ডের জায়গায় 2 পাই আর, উপরে ভেলোসিটি পাই আর স্কোয়ার। তাহলে একটা যদি পাই পাই আর আর কেটে দিই, তাহলে ই আর ভি বাই 2, এটা ম্যাগনেটিক মোমেন্ট হয় একটা ইলেকট্রনের। বোঝা গেল? ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট, কোনো একটা ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে সেটা কার কার উপর ডিপেন্ড করছে? ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট রেডিয়াসের উপর ডিপেন্ড করছে আর ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। এইবারের থেকে খুব ভালো করে বুঝবি। তাহলে এই রেডিয়াস আর ভেলোসিটি এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ক্লাস 11 একটা জিনিস পড়েছি, সেটা হলো বোর মডেল। বোর মডেলে বলা ছিল যে এল মানে যাকে বলে এমভিআর, অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কোনো একটা অরবিটের জন্য কনজার্ভ বা ফিক্সড NH/2π। মনে পড়ে? mvr = NH/2π। তাহলে আমি যদি এটাকে এল মানে ম্যাগনেটিক মোমেন্ট বাই এল লিখি, তাহলে এখানে ERV/2 ডিভাইডেড বাই mvr এরকম বলতে পারি। তাহলে ভিআর ভিআর কেটে যাবে, তাহলে m/l সেটা আমার কি হয়ে যাবে, E/2m, যেটা একটা কনস্ট্যান্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এল মানে হচ্ছে NH/2π, তাহলে E/2m, এখানে NH, এখানে 2π, এনটাকে আলাদা করে লিখলাম শুধু। খেয়াল করে দেখ এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট আছে, মানে EH/4πm ইন্টু n এরকম আছে। দেখ ক্লিয়ার কি এত অব্দি? হ্যাঁ কি সমস্তি অধরা? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, হ্যাঁ দারুণ স্যার, ঠিক একটা আছে। জায়গায় আমি ঢুকবো এই জায়গা থেকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরিষ্কার? দেখ ই হচ্ছে হ্যাঁ, ইলেকট্রনের চার্জ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, মাস ইলেকট্রনের কনস্ট্যান্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট সেটা কার উপর ডিপেন্ড করছে? ম্যাগনেটিক মোমেন্ট ডিপেন্ড করছে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর উপর বা অরবিট নাম্বার।
হ্যাঁ ঠিক? তাহলে এবার যদি কোনো একটা অরবিটের এন যেটা হবে, এন এর যে ভ্যালু, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে n-1 কি হয়, অ্যাজাইমুথাল কোয়ান্টাম নাম্বার, মনে পড়ে? n-1 যেটাকে আমরা এল দিয়ে লিখেছিলাম, অ্যাজাইমুথাল কোয়ান্টাম নাম্বার, পড়িসনি? হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রিতে পড়েছিলাম তো এটা। অ্যাজাইমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বলেছিলাম, ধর এটা কোনো একটা ইলেকট্রনের এন, তারপরে এল, তারপর একটা কি ছিল, চারটে চারটে কোয়ান্টাম নাম্বার ছিল। দেন ছিল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটার ভ্যালু ছিল -L2 + L। হ্যাঁ তারপরে ছিল হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে +½ আর -½ তাহলে জিনিসগুলো বেসিক্যালি আসছে এই জায়গা থেকে। এবার এই জায়গাটাকে একটু ভালো করে ভাবার চেষ্টা কর। তুই একটা ইলেকট্রন নিলি, কোনো একটা ইলেকট্রন ধরে নে, কোনো একটা ইলেকট্রন নিয়েছিস, তার 2 নম্বর অরবিটে আছিস, তাহলে 2 নম্বর অরবিট মানে n হচ্ছে 1, তাহলে অ্যাজাইমুথাল কোয়ান্টাম নাম্বার কত হবে, 2 - 1 মানে 1, তাহলে ওর 3টে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হওয়া পসিবল। এই যে 3টে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হওয়া পসিবল, কথাটার মানে হলো ওর 3টে অ্যাক্সিসেও ঘুরছে, মানে -1, 0, +1। এটা বেসিক্যালি এই জায়গা থেকে এলো, এই যে জোনটা, এই এম কতগুলি হলো খেয়াল করে দেখ। তাহলে এইটার উপর বেস করে আমরা কি করেছি, আমরা এদের উপর বেস করে আবার দুটো করে স্পিন পসিবল, মানে একটা +½ একটা -½ এরও হতে পারে একটা +½ একটা -½ এরও হতে পারে একটা +½ -½ তাহলে টোটাল কটা পসিবল, এরকম 6টা কম্বিনেশন পসিবল। এটা থেকেই সোমারফিল্ড বলে দিল যে আমার এখানে 3টে ঘর আছে যেখানে এরকম একটা একটা করে থাকে। অ্যাটম তো দেখেনি, এটা পুরোটাই এরকম ক্যালকুলেশন। বোঝা গেল? এস এর যে 3টে ঘর, এস এর বলছি, পি এর 3টে ঘর, ডি এর 5টা ঘর, এই যে ঘরগুলো, এই ঘরগুলো পুরোটাই এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর দাঁড়িয়ে। এবং এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাকে বলা হয় বোর ম্যাগনেটন। ভেবে দেখ, এন এর ভ্যালু চেঞ্জ করতে থাক, দেখ বোর ম্যাগনেটন চেঞ্জ হতে থাকবে। এই জায়গা অব্দি ক্লিয়ার সবার কাছে? স্যার এক মিনিট। স্যার ওই লাইনটা আপনি কিভাবে আনলেন, এই যে ERV/2/MVR, ওটা কি আপনি যেটা ডিরাইভ করলেন সেটা থেকে আপনি ভাগ করে এটা পাচ্ছেন? এই লাইনটা বলছিস তো? হ্যাঁ এখানে আমি এম পেলাম, এটা 1 নম্বর ইকুয়েশন, আর এল ইকুয়ালস টু এমভিআর পেলাম 2 নম্বর ইকুয়েশন। এই দুটোকে ডিভাইড করে দিলাম, তাহলে m/l এপাশে m/l, আর এপাশে ERV/2 আর বাই এমভিআর। বোঝা গেছে ব্যাপারটা?
তাহলে ওই পুরো EH/4πm ওই পুরো ইউনিটটাকে বোর ম্যাগনেটন বোর বলে। ম্যাগনেটন বলে, একদম ঠিক। এই পার্টটাকে বোর ম্যাগনেটন। এবার কোশ্চেন দেয় যে ডিরাইভ দ্য ইকুয়েশন অফ বোর ম্যাগনেটন and show that the magnetic quantum number is depend on principal quantum number. তুই তো ভাববি এটা অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, কিন্তু এটা অ্যাটমিক স্ট্রাকচারের জিনিস নয়, এটা হচ্ছে ম্যাগনেটের জিনিস। এবং শুধু এটা নয়, খুব ঠান্ডা মাথায় এবার দেখ, তাহলে একটা ইলেকট্রনের স্পিন যদি এরকম হয়, মানে ক্লকওয়াইজ, মানে প্লাস হাফ যেটাকে বলি, তার ম্যাগনেটিক মোমেন্ট যেদিকে হবে, মাইনাস হাফ যদি একটা থাকে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট তার উল্টো দিকে হবে না? উল্টো দিকে। তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করতে করতে থাকবে। ও তাহলে ওই যদি কারণে কোথাও পেয়ারিং হয়। একদম এই কারণে পেয়ারিংটা হয়। এবং যদি কোথাও লোন পেয়ার থেকে থাকে, মানে যাদের স্পিন সবার এক, ভেবে দেখ ওই যে আয়রনের কিরকম ব্যাপারটা হয়, পাঁচটা দেখবি সব কটাই এরকম চারটে ফাঁকা পড়ে আছে, তাই না? হ্যাঁ এরকম চারটে ফাঁকা আছে, মানে চারটেই প্লাস আপ প্লাস আপ প্লাস আপ প্লাস আপ। তার মানে একে কাউন্টার ব্যালেন্স করার জন্য কোনো মাইনাস আপ নেই তো। তাহলে আয়রনের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট তুই দেখতে পাবি, তাই জন্য আয়রন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। বুঝতে পারলি? কপারের ক্ষেত্রেও তাই হয় বোধহয়। সবার ক্ষেত্রে যাদের যাদের এইরকম হবে তাদেরই হবে। এবার তার মানে কি, যাদের যাদের জোর সংখ্যায় স্পিন আছে, অড নাম্বারে স্পিন আছে, মানে তুই যেরকম স্পিন দিয়েছিস তার অপোজিট স্পিনটা আছে, এক্সিস্ট করছে, তাহলে তারা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হবে। তাদের ম্যাটেরিয়াল কোনো অ্যাট্রাকশন হবে না ইয়ে দিয়ে, এটা ইয়ে ম্যাগনেট দিয়ে। আর যাদের যাদের এরকম সিঙ্গেল স্পিন আছে, শুধুমাত্র প্লাস হাফ আছে কিংবা মাইনাস হাফ আছে, যে কোনো একটা স্পিন আছে, তাদের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক হবে তারা। বুঝতে পারলি? সেই মনে কর ওখানে একটা জিনিস করতে হতো, ওরা বিশেষ করে মলিকিউলার অরবিটাল থিওরিতে পড়েছিস, এমওটি পড়েছিস, মলিকিউলার অরবিটাল থিওরি, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2 পড়েছিস? সিগমা স্টার স্যার। 2s2। হ্যাঁ স্যার করেছি। ওখানে মনে কর প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক বার করতে হতো। হ্যাঁ করে বার করতি, যদি কারোর অড নাম্বার থাকতো তাহলে বললি তো এটা প্যারাম্যাগনেটিক, হ্যাঁ, আর ইভেন থাকলে ইভেন ওটা থাকলে ডায়াম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক। হয়ে এবার যেত। কারণটা বোঝা যাচ্ছে, রিজনটা কি? হ্যাঁ কেন স্যার। অড থাকলে প্যারাম্যাগনেটিক আর ডাবল থাকলে হচ্ছে ডায়াম্যাগনেটিক? ডাবল মানে হচ্ছে তারা একে অপরের স্পিনকে ক্যান্সেল আউট করে দিয়েছে। প্যারা মানে হচ্ছে কোনো একজন রয়ে গেছে ফাঁকা, অড, তাকে ব্যালেন্স করার কেউ নেই। এই সিলেবাসটাকে এত বাজেভাবে বানানো, এই জিনিসটা যদি তখন ওর সাথে কানেক্ট করে দিত, তাহলে এই মোটে তুই আরো ক্লিয়ার বুঝতে পারতি। ওই সময় তো জাস্ট বলে দেওয়া হয়েছে যে অড থাকলে এটা হবে, ইভেন থাকলে এটা হবে, রিজন কিছু নেই। তাহলে কোনো একটা ম্যাগনেট যখন তৈরি হয়, তাহলে ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে হচ্ছে প্রত্যেকটা ম্যাগনেটের স্পিন একই দিকে হয়ে যায়, হ্যাঁ, প্রত্যেকটা ইলেকট্রনের স্পিন মানে একটা দিকে অ্যালাইন হয়, একদিকে অ্যালাইন্ড হয়ে যায়, সবার স্পিন গুলো একই দিকে অ্যালাইন্ড, তাহলে সবার ম্যাগনেটিক মোমেন্ট গুলো একই দিকে অ্যালাইন্ড। বোঝা গেল? আর যেটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নয়, তাদের অ্যারোগুলো কিরকম, এরকম বিভিন্ন হ্যাপাজার্ড। বুঝতে পেরেছিস? হ্যাপাজার্ড হওয়াতে কি হয়, কোনো অ্যালাইনমেন্টে নেই। তুই যদি কোনো একটা ম্যাগনেটকে এখানে এনে রাখিস, তাহলে ম্যাগনেট যখন একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে, মানে ঘটনাটা কিরকম ঘটে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে এরকম ভাবে ম্যাগনেটিক মোমেন্ট সাউথ থেকে নর্থের দিকে কাজ করছে, সাথে সাথে এরা প্রত্যেক অ্যালাইনমেন্ট হয়ে যায়। এইখানকার এইগুলো এরকম চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে এরকম উল্টো দিকে অ্যালাইনমেন্ট তৈরি হয়ে যায়। টর্ক অ্যাপ্লাই হয় ম্যাগনেটিক মোমেন্ট জিরো করে দেওয়ার জন্য, এরকম হয়ে যায়। তাহলে এখানে একটা ইনডিউস সাউথ পোল তৈরি হয়, এখানে একটা ইনডিউস নর্থ পোল তৈরি হয়, হয়ে অ্যাট্রাক্ট করে। যেই মুহূর্তে এটাকে তুই তুলে নিবি, সেই মুহূর্তে এইগুলো আবার আগের মতন জায়গায় চলে আসবে, আবার হ্যাপাজার্ড হয়ে যাবে, এরকম নিজের মতন যেদিকে খুশি হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোনো ম্যাগনেট অ্যাট্রাক্ট করে কেন, ক্লিয়ার? হ্যাঁ স্যার, তবে তার মানে যখন যে কোনো একটা আয়রনের টুকরোকে ম্যাগনেটে কনভার্ট করা হয়, তখন তার মানে সেটার এই প্রত্যেকটা স্পিনকে পার্মানেন্টলি অ্যালাইন পার্মানেন্টলি অ্যালাইন করা হচ্ছে, একদম ঠিক। মনে কর আমরা একটা রাবিং মেথড করেছিলাম, মনে আছে ছোটবেলায়, যে একটা রড এরম নেব,
একটা ম্যাগনেট এরকম নেব, নিয়ে এটাকে এরকম নর্থ টু সাউথ ঘুরবো, ঘুরিয়ে আবার নিয়ে এসে এখান থেকে এখানে ঘষবো, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ এটা করতাম কেন? ওটা থেকে এরকম জিগজ্যাগ ঘষার কথা বলেছিল, যে এরকম উপর নিচ ঘষতে, মনে কর? তা কিন্তু নয়, না ওটা একটা পারফেক্ট অ্যালাইনমেন্টে ঘষতে বলেছিল, কারণ যাতে অ্যালাইনমেন্ট গুলো সোজা হয়। যদি জিগজ্যাগ করিস তাহলে উপর মানে আবার নিজের মতন অ্যালাইনমেন্ট উল্টো পাল্টা হয়ে যাবে। বা সেই কয়েন কেপ্ট আন্ডার আ ট্রেন ট্র্যাক। কথাটা বোঝা গেল? এই হচ্ছে ম্যাগনেটের বেসিক, মানে ম্যাগনেট কেন অ্যাট্রাক্ট করে, ম্যাগনেটের ভেতর ম্যাগনেটিক প্রপার্টিটা এলো কি করে, আসল কারণ হচ্ছে এইটা, ওদের ইলেকট্রনের স্পিন। এই যে বারবার বলা হয় না যে ইলেকট্রন ইজ দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টার, ইলেকট্রনের স্পিন, ইলেকট্রনের উপর বেস করেই তোর বাইরের ক্যারেক্টার গুলোকে তুই দেখতে পাস, তাই না? ইলেকট্রনই হচ্ছে আলটিমেট জিনিস, ইলেকট্রনের স্পিন, ইলেকট্রনের নাম্বার, তার উপর ডিপেন্ড করেই তোর ফিজিক্যাল ক্যারেক্টার গুলো হবে, সেই এলিমেন্টটা। এর আসল এইগুলো হচ্ছে তার বেসিক রিজন গুলো। এইরকম জায়গায় তুই ফিজিক্স কেমিস্ট্রিকে আলাদা করতে পারবি না, তখন ফিজিক্স কেমিস্ট্রি সব এক, আলটিমেটলি সায়েন্স। ক্লিয়ার সবার কাছে? স্যার আপনি প্লিজ এর আগের ওই পেজটা একবার দেখাবেন। এটা হ্যাঁ এই বোর মডেল, সোমারফিল্ড মডেল, যত মডেল গুলো আছে প্রত্যেকটা মডেলই পুরো ক্যালকুলেটিভ মডেল, মানে পুরোটাই ক্যালকুলেশন করে বের করা। কোনো জায়গায় তো তুই অ্যাটমকে দেখতে পাওয়া যায় না, বা কোনো এক্সপেরিমেন্টেও অ্যাটমের কোনো তুই ভেতরকার ইলেকট্রন প্রোটন বুঝতে পারবি না। এটা পুরোটাই এরকম ক্যালকুলেশনের মেথড বার করে করা, যে এরকম একটা থাকলে তাহলে অবভিয়াসলি এরকম, এর অপোজিট এরকম একটা থাকতে হবে, এর অপোজিট নিশ্চয়ই এরকম একটা থাকতে হবে, এভাবে ভেবে ভেবে করা। হয়ে গেছে, স্টপ করলাম। তাহলে আমাদের মোটামুটি ভাবে ম্যাগনেটের একটা পার্ট হলো, এটা একটা পার্ট, পুরোটা হয়নি। আমাদের এরপর একটা বড়, আরো বিশাল বড় একটা পার্ট রয়েছে, যেটা হলো আর্থ ম্যাগনেটিজম। আর্থের ভেতর যে ম্যাগনেটিজমটা সেটা কিভাবে এলো, বিভিন্ন জায়গার ম্যাগনেটিজম কিভাবে ডিপেন্ড করে, এটা একটা বড় পার্ট। আজকে যে পার্টটা বললাম পুরোটাই হচ্ছে ম্যাগনেটিক ম্যাটার, মানে কোনো একটা ম্যাটার কি করে যদি ম্যাগনেট হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে না হবে, এই ব্যাপারটা আজ আমরা করলাম। ঠিক আছে, তাহলে নেক্সট দিন সেটা করব। তোরা এটাকে মানে অবভিয়াসলি একটু পড়ে নিস, এটা পুরোটাই থিওরিটিক্যাল বেস, পুরো জায়গাটাই, অঙ্কের জায়গা খুবই কম, ওই যেটুকু করলাম প্রথম ওইটুকু জায়গায় মাত্র অঙ্ক, এবং সেটা পুরোটাই ডাইপোলের মতো, কারণ ওটাকে নিয়ে অসুবিধা নেই, একটু করলেই ওটা রেডি হয়ে যাবে। তোরা এই সোমবার দিনের জন্য প্রিপেয়ার্ড হ, মানে আজকে থেকে দুদিন টাইম আছে, তোরা একটুখানি প্রিপেয়ার্ড হ। সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির এক্সাম আছে এই সোমবার দিন 12টা থেকে। ঠিক আছে, রাজশ্রীর মনে হয় ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়নি, রাজশ্রীকে আমি দিয়ে দেবো, আলাদা করে বলে দেবো। স্যার বলছি একটু ইউটিউবে একটু ভিডিও গুলো আপনি একটু আপলোড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম আপলোড করে দেবো আমি। স্যার হ্যাঁ বল। বলছি যে সোমবার যদি 12টা এক্স্যাক্টলি 12টা থেকে না দিই, একটু যদি পরে দিই কোনো অসুবিধা হবে? না কোনো মানে অসুবিধা নেই, 12টা আমি 15 কাজ করবো যেটা ভেবেছি, সেটা হচ্ছে আমি একটু বেশি করে টাইম দিয়ে দেবো, 5-6 ঘন্টা টাইম দিয়ে দেবো। তোরা হ্যাঁ তোদের ওটা মতন, করলে ভালো হয়। ওটাই, তোরা তোদের মতন এক্সাম দিয়ে আপলোড করবি, কারণ আমি যদি 3 ঘন্টা টাইম দিই তাহলে তোদের ওটা পারফেক্টলি 3 ঘন্টা কমপ্লিট হচ্ছে না, মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি একটু বেশি করেই 5-6 ঘন্টা টাইম দিয়ে দেবো, তোরা যাতে আপলোড করার টাইম পাস। আমি তো দেখতেই পাবো এমনি কত মার্কসের হবে ওটা? ওই 35 আগের দিনের মতন। আচ্ছা ওই 1.5 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ 1.5 ঘন্টা ওটা। এটা জয়েন্টেড তো? না না জয়েন্টেড না, জয়েন্টেড না, সাবজেক্টিভ, সাবজেক্টিভ। জয়েন্টের কোন অ্যাপে এটা করছো? আগের দিন তুই দিলি না ওই যে যেটাতে ওই ভিডিও অন করে যেটা, ওটা অন তো? করে যেটা করতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওটাতে জয়েন্টটা তো আগের দিন অধরা মানে সোমবার যে কোনো সময় মানে অ্যাটেন্ড করে মানে করে দিতে পারি। সোমবার দিন, টাইম হ্যাঁ ওই দিচ্ছ? 4-5 ঘন্টা মোটামুটি টাইম থাকবে, একটু হাতে নিয়ে করিস, যে কোনো সময় 1.5 ঘন্টা। ঠিক আছে, কটার সময় অ্যাক্টিভেট করছো এমনি? আমি 12টা অ্যাক্টিভেট করে দেবো। আচ্ছা ঠিক আছে, 12টা অ্যাক্টিভেট করে দেবো, 12টা থেকে টাইম থাকবে, ওটা করে দেখিস, তারপরে আবার ওটাকে নিয়ে পরের দিন ডিসকাস করে দেবো। আচ্ছা,
ওটার কোশ্চেন, ওটার আমার খাতা দেখা হয়ে গেছে, 2-3 জনের বাকি। আজকে ওই স্নিগ্ধদেব বলে ছেলেটা এসছে, আসেনি তো, ও পরীক্ষা দেয়নি। আর হচ্ছে তানভীর পরীক্ষা দেয়নি, তানভীর এসছে, তানভীরও আসেনি, ওই পরীক্ষা দেয়নি। এরা দুজন দেয়নি, বাকি মোটামুটি সবাই দিয়েছে এক্সাম, আমি দেখেছি সবাই দিয়েছে, খাতা আমার দেখাও হয়ে গেছে, জাস্ট রেজাল্টটা পাবলিশ করলেই দেখতে পেয়ে যাবি সেটা। ঠিক আছে, ও অঙ্কনাও দেয়নি, অঙ্কনা পাঠাবেন নাকি আমরা কিভাবে দেখতে পাবো? তোরা ওইখানে ওই যে যেখানে পরীক্ষা দিয়েছিস ওইখানে লগ ইন করলেই তোরা দেখতে পাবি যে ওখানে ওই ফার্স্ট যে এক্সামটা হয়েছে উইকলি, ওটার রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড, ওই রেজাল্টে ক্লিক করলি তোরা হ্যাঁ স্যার। আচ্ছা পরীক্ষা দিসনি কেন? স্যার আমার তখন শরীরটা ভালো ছিল না, আমি তো ক্লাসও জয়েন করিনি। এই সোমবার দিন দিবি, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা। আর কোনো কোয়েরি? আমি ভিডিও আপলোড করে দেবো, আমার পরপর 2 সপ্তাহ ভিডিও আপলোড করা হয়নি, আমি ভিডিওগুলো আপলোড করে দেবো, তোরা যেখানে 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 প্রবলেম মনে হবে আবার ভিডিওটা দেখে নিস। স্যার জয়েন্ট বলছি, জয়েন্টে ক্লাস হবে? হ্যাঁ হবে তো, আমি 12:30টায় জয়েন করছি। ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, লিখ করছি।